আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের স্থির বিদ্যুৎ এই অধ্যায়ের তৃতীয় লেকচার তো আজকে আমরা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব তো টপিকটি হচ্ছে দুইটা চার্জিত বস্তুর মধ্যে বা দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের মান আমরা হিসাব করব কুলম্বের সূত্রের সাহায্যে তো প্রথমে আমরা কুলম্বের সূত্র পড়ব এবং এরপরে এর সাহায্যে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তো তোমরা যারা এখনো লেকচার 1 লেকচার 2 দেখো নাই অবশ্যই আগে লেকচার 1 লেকচার 2 দেখবে তারপরে লেকচার 3 দেখবে আর ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসগুলো তোমরা শেয়ার করে দিবে তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি দেখো আমরা কুলম্বের সূত্র পড়ব অর্থাৎ দুইটা চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলের মান যার সাহায্যে যে সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি সেটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র তো এই কুলম্বের সূত্র পড়ার আগে আমরা ছোট্ট একটা জিনিস সম্পর্কে জেনে নেই সেটা হচ্ছে বিন্দু আধান বা বিন্দু চার্জ কি বিন্দু আধান বা বিন্দু চার্জ বলতে আসলে আমরা কি বুঝি তাহলে বিন্দু আধান আসলে কি দেখো বিন্দু আধান বলতে বোঝায় কোনো একটা বস্তুর কোনো একটা চার্জিত বস্তুর আকার যদি খুবই ক্ষুদ্র হয় বিন্দুর মতো বিন্দুর ন্যায় কোনো একটা চার্জিত বস্তুর আকার যদি খুবই ক্ষুদ্র হয় বিন্দুর ন্যায় হয় তাহলে ওই চার্জটাকে আমরা বলি বিন্দু চার্জ ওই চার্জটাকে আমরা কি বলি বিন্দু চার্জ বলি তাহলে আমরা চলো লিখে ফেলি কোনো একটি এই যে একটি চার্জিত বস্তুর আকার যদি খুবই ছোট হয় একটি চার্জিত বস্তুর আকার যদি খুবই ক্ষুদ্র হয় যদি খুবই ক্ষুদ্র হয় তবে তাকে আমরা কি বলি তবে তাকে বিন্দু চার্জ বা বিন্দু আধান বলা হয় তাকে বিন্দু আধান বা বিন্দু চার্জ বলে আধান বলে আচ্ছা এবার খেয়াল করো এই যে এত ক্ষুদ্র একটা বস্তু বিন্দুর ন্যায় একটা বস্তু সেখানে আবার চার্জ থাকবে এরকম বস্তু পাওয়া প্রায় অসম্ভব এরকম বস্তু পাওয়া কি প্রায় অসম্ভব তো আমরা কাদেরকে তাহলে বিন্দু আধান বিবেচনা করি দেখো দুইটা চার্জিত বস্তু তাদের মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ দুইটা চার্জিত বস্তু থাকবে এই দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব তাদের আকারের তুলনায় যদি অনেক বেশি হয় মধ্যবর্তী দূরত্ব তাদের আকারের তুলনায় অনেক বেশি অর্থাৎ মধ্যবর্তী দূরত্বের চেয়ে তাদের আকারটা খুবই ছোট দুইটা চার্জিত বস্তু এত বেশি দূরত্বে আছে তাদের মধ্যবর্তী দূরত্বের থেকে আকারটা একদম খুবই ছোট সেই চার্জিত বস্তুগুলোকে আমরা বিন্দু চার্জ বা বিন্দু আধান হিসেবে বিবেচনা করি তাহলে আমরা কি বলতে পারি যে দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্বের তুলনায় বস্তুর মধ্যবর্তী দূরত্বের তুলনায় তাদের আকার যদি খুব ছোট হয় তাদের আকার যদি খুব ছোট হয় তবে তাদেরকে বিন্দু আধান ওই বস্তুদ্বয়কে আমরা কি করি বিন্দু আধান বিবেচনা করি তাদেরকে বিন্দু আধান বিবেচনা করা হয় মনে করো এইখানে একটা বস্তু রাখছি আমি একটা ফুটবলের মতো বস্তু রাখছি ধাতব বস্তু সেটাতে চার্জ আছে আরেকটা বস্তু মহাকাশে আছে আরেকটা বস্তু কোথায় আছে একটা মহাকাশ স্টেশনে আরেকটা এরকম ফুটবলের মতো বস্তু আছে যেখানে ওই বস্তুতে চার্জ আছে এবার তুমি চিন্তা করো এখানে যে বস্তুটা আছে এই যে ফুটবলের মতো যেটাতে চার্জ আছে আর মহাকাশে যে বস্তুটা আছে এদের মধ্যবর্তী দূরত্বটা অনেক বেশি তাহলে মধ্যবর্তী দূরত্বের তুলনায় এদের আকারটা কি খুবই ক্ষুদ্র এদের আকারটা খুবই ক্ষুদ্র তখন আমরা এই দুইটা চার্জিত বস্তুকে কি বিবেচনা করে নিতে পারি বিন্দু চার্জ বা বিন্দু আধান বিবেচনা করি তাহলে এই যে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বটা যদি অনেক বেশি হয় তাদের আকারের তুলনায় মধ্যবর্তী দূরত্বটা অনেক বেশি বা মধ্যবর্তী দূরত্বের তুলনায় আকারটা খুবই ছোট তখন ওই চার্জিত বস্তুগুলোকে আমরা কি করি বিন্দু চার্জ বা বিন্দু আধান হিসেবে বিবেচনা করি এখন আমরা যে দুইটা চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলের মান দুইটা চার্জিত বস্তু যে পরস্পরকে আকর্ষণ করে
বা পরস্পরকে যে বিকর্ষণ করে কত বলে করে, এইটা আমরা ক্যালকুলেশন করতে পারি কুলম্বের সূত্রের সাহায্যে। আর এই কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধান বা বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। জটিল আকৃতির বস্তু বা অনিয়মিত আকৃতির বস্তুর জন্য কুলম্বের সূত্র প্রযোজ্য হয় না। জটিল আকৃতির বস্তু বা অনিয়মিত বস্তুর জন্য কুলম্বের সূত্র প্রযোজ্য হয় না। কেন হয় না? দেখো, আমরা যদি ছোট্ট করে একটু জানি, একটা জটিল আকৃতির বস্তু বা একটা অনিয়মিত আকৃতির বস্তুর দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব, এইটা আমরা ঠিকঠাক মতো হিসাব করতে পারি না। একটা অনিয়মিত বস্তু আরও একটা অনিয়মিত বস্তু, এই দুইটা অনিয়মিত বস্তুর কেন্দ্র খুঁজে বের করা, সেই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নির্ণয় করা, এটা কিন্তু প্রায় অসম্ভব একটা ব্যাপার, বা এইটা আমরা অনেক জটিল কাজ। তো কুলম্বের সূত্রটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? বিন্দু আধানের জন্য প্রযোজ্য। অর্থাৎ দুইটা বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বের করার জন্যই কুলম্বের সূত্র। তাহলে চলো আমরা একটু কুলম্বের সূত্র পড়ি। আচ্ছা, কুলম্বের সূত্র দেখো, তার আগে আমরা এই যে স্থির তড়িৎ বল বা স্থির বিদ্যুৎ বল বলতে আসলে আমরা কি বুঝি, এইটা একটু আমরা জেনে নেই যে স্থির তড়িৎ বল বা স্থির বিদ্যুৎ বল। তাহলে স্থির তড়িৎ বল বা স্থির বিদ্যুৎ বল আসলে কি? দুইটা চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল যে বল, এখন এই বলটা কি হতে পারে? আকর্ষণ হতে পারে, এই বলটা বিকর্ষণ হতে পারে। তাহলে স্থির দুইটা চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ অথবা যে বিকর্ষণ বল, আমরা সবাই জানি যে দুইটা চার্জ পরস্পরকে আকর্ষণও করতে পারে আবার বিকর্ষণও করতে পারে। কখন আকর্ষণ করবে? যদি চার্জদ্বয় বিপরীতধর্মী হয়, অর্থাৎ একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। কখন বিকর্ষণ করে? যদি চার্জদ্বয় কি হয়? সমধর্মী হয়, অর্থাৎ দুইটাই ধনাত্মক হবে অথবা দুইটাই ঋণাত্মক হবে, তখন তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আচ্ছা, তাহলে স্থির তড়িৎ বল বলতে আমরা বুঝি এই যে দুটি স্থির চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল বল, দুইটি স্থির চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ হতে পারে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বলকে স্থির তড়িৎ বল বলে। বিকর্ষণ বলকে স্থির তড়িৎ বল বলে, এই যে স্থির তড়িৎ বল বলে। এই স্থির তড়িৎ বলের মানটাই আমরা কুলম্বের সূত্রের সাহায্যে বের করতে পারি। এই স্থির তড়িৎ বলের মানটাই আমরা কি করি? কুলম্বের সূত্রের সাহায্যে বের করি। যে দুইটা এই যে স্থির চার্জিত বস্তু, অবশ্যই তারা কি হবে? বিন্দু চার্জ, কারণ কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের জন্যই প্রযোজ্য। অবশ্যই তারা বিন্দু চার্জ হবে। কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের জন্যই প্রযোজ্য হয়, অনিয়মিত আকৃতি জটিল আকৃতি বস্তুর জন্য প্রযোজ্য না। তাহলে দুটি স্থির চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল এই যে আকর্ষণ বিকর্ষণ বলের মানটা, এই আকর্ষণ বিকর্ষণ বলের মানটাই আমরা বের করি কার সাহায্যে? কুলম্বের সূত্রের সাহায্যে। তাহলে চলো এবার আমরা কুলম্বের সূত্র জেনে নিই। দেখো কুলম্বের সূত্র, তাহলে কুলম্বের সূত্র, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কি করব? এই সূত্রের সাহায্যে আমরা দুইটা বিন্দু আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান বের করব। তাহলে দেখো, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, বল কি রাশি? ভেক্টর রাশি, তাহলে অবশ্যই মান থাকবে এবং সাথে দিকও থাকবে। তো এই সূত্রের সাহায্যে আমরা মানও বের করব, এবং এই সূত্রে দিকের কথাও কিন্তু বলা আছে যে এই বলটার ডিরেকশন কোন দিকে হয়। আচ্ছা, তো এই বলটার ডিরেকশন দেখো, কুলম্ব সাহেব বলতেছে এই যে দুইটা বিন্দু আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান হবে, দুইটা বিন্দু আধানের মধ্যবর্তী এই যে ক্রিয়াশীল বলের মান কত হবে সেটা কুলম্ব সাহেব বলে দিচ্ছে। তাহলে আমরা লিখে ফেলি আগে। দেখো, আমাদেরকে বলতেছে যে নির্দিষ্ট মাধ্যমে, অর্থাৎ মাধ্যম নির্দিষ্ট হতে হবে। মাধ্যম যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এই ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মানটাও চেঞ্জ হয়ে যাবে। দুটি বিন্দু আধানের মধ্যবর্তী, দুটি বিন্দু আধানের মধ্যবর্তী, বিন্দু আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে, আকর্ষণ বিকর্ষণ বলের মান হবে, মান কত হবে? কুলম্ব সাহেব বলতেছে চার্জ দ্বয়ের বা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, গুণফলের সমানুপাতিক, সমানুপাতিক।
তাদের মধ্যবর্তী দূরত্ব, আধানদ্বয়ের মাঝখানে তো একটা দূরত্ব থাকবে, তো তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, শুধু ব্যস্তানুপাতিক না কিন্তু মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তোমরা যখন পরীক্ষায় লেখো এই বর্গটা কিন্তু অনেকেই মিস করে ফেলো, বর্গ মিস করে ফেলো, তাহলে এটা মিস করা যাবে না, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুইটা অংশ অর্থাৎ আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই দুইটা অংশ দিয়ে মানের কথা বলা হয়েছে এবং লাস্ট অংশ দ্বারা কি বলা হয়েছে, দিক। এবং এই বল অর্থাৎ এই আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা হয়, এই বল আধানদ্বয়ের সংযোজক যে সরলরেখা আছে, তাহলে আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল হয়, সংযোজক সরলরেখা বরাবর, সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল হয়, সরলরেখা বরাবর ক্রিয়াশীল হয়। এই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের বিবৃতি। এইটা আমাদের কি কুলম্বের সূত্রের বিবৃতি, যে মাধ্যম যখন নির্দিষ্ট, নির্দিষ্ট একটা মাধ্যমের জন্য, কেন নির্দিষ্ট মাধ্যম, দুইটা চার্জকে আমরা যদি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে নিয়ে যাই তাহলে, এবং দূরত্বটাও যদি সেম রাখি, তাহলে তাদের মধ্যবর্তী যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান এটা চেঞ্জ হয়ে যাবে, আমরা দেখবো একটু পরে। তাহলে নির্দিষ্ট মাধ্যমে দুইটা বিন্দু আধান, অবশ্যই কুলম্বের সূত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য, অসম আকৃতির বস্তুর জন্য প্রযোজ্য না। তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান হবে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। চলো এইটার আমরা একটু গাণিতিক ব্যাখ্যা দেখে ফেলি। তাহলে আমাদের ধরো এই এখানে একটা বিন্দু আধান আছে, এই হচ্ছে আমাদের একটা বিন্দু আধান, এইখানে ধরো আর একটা বিন্দু আধান আছে, তাহলে এই হচ্ছে আমাদের দুইটা বিন্দু আধান। তাহলে আমরা নাম দেই যে এটা আমাদের প্রথম আধান বা প্রথম চার্জ, প্রথম চার্জ। তো চার্জকে আমরা, তোমরা সবাই জানো কিউ দ্বারা দেখাই, তাহলে এটাকে আমরা বললাম Q1। এটা আমাদের দ্বিতীয় চার্জ, দ্বিতীয় চার্জ বা দ্বিতীয় চার্জে চার্জিত বস্তু, এটা হচ্ছে আমাদের এই যে Q2। তাহলে প্রথম চার্জ Q1, দ্বিতীয় চার্জ কি Q2। এবার এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, তো চার্জের ক্ষেত্রে এই যে দূরত্ব যে আমরা হিসেব করব, এই দূরত্বটা অবশ্যই কোথায় থেকে কোথায় হবে, কেন্দ্র থেকে কেন্দ্র। তাহলে এই দুইটা চার্জিত বস্তুর মধ্যে অবশ্যই একটা দূরত্ব আছে, এই যে কেন্দ্র থেকে কেন্দ্রের যে দূরত্ব। আর এই যে দুইটা চার্জিত বস্তুর মধ্যে যে কেন্দ্র টু কেন্দ্র যে সরল রেখাটা আছে, সংযোগ সরল রেখা, বস্তুদ্বয়ের মধ্যে সংযোজক সরল রেখা হচ্ছে এইটা। তাহলে এই বস্তুদ্বয় যে কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে আমরা বললাম ডি। মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দ্বারা লিখলাম, ডি দ্বারা। তোমরা আর দ্বারাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। মধ্যবর্তী দূরত্ব ডি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই Q1 হচ্ছে আমাদের একটা বিন্দু চার্জ, Q2 আমাদের একটা বিন্দু চার্জ, আর এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব ডি। এবার দেখো এই যে Q1 আর Q2, এরা পরস্পরকে কি করতে পারে, পরস্পরকে আকর্ষণও করতে পারে, পরস্পরকে বিকর্ষণও করতে পারে। আমরা এদের প্রকৃতি জানি না, যদি দুইটাই ধনাত্মক হয় পরস্পরকে বিকর্ষণ করবে, যদি দুইটাই ঋণাত্মক হয় পরস্পরকে বিকর্ষণ করবে, যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয় পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করুক বা বিকর্ষণ করুক, এই যে এই আকর্ষণ বিকর্ষণ বলের মানটা কত হবে, তাহলে চার্জ দ্বয়ের, এই যে চার্জ দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল, মধ্যবর্তী ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল এফ হলে, আমরা বলটাকে ধরে নিলাম এফ, এফ হলে আমরা কিন্তু বলি না এটা আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল, জাস্ট বলছি বল, আকর্ষণ হতে পারে বিকর্ষণও হতে পারে। এই বলটা যদি এফ হয় তাহলে দেখো আমরা কি লিখতে পারি কুলম্বের সূত্র অনুসারে, কুলম্বের সূত্র বলতেছে এই বলের মানটা এফ হবে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। অবশ্যই এর একটা মাধ্যমে আছে, নির্দিষ্ট একটা মাধ্যমে আছে। তাহলে এই যে এফ হবে আধানদ্বয়ের গুণফল, তাহলে একটা হচ্ছে Q1 আধান, একটা Q2 আধান, এদের গুণফল এই যে Q1 Q2, এই দুইটা আধানকে গুণ করে দিলাম, তাহলে এই গুণফলের সমানুপাতিক হচ্ছে বল, এই গুণফলের সমানুপাতিক হবে কে, বল। তাহলে এই যে ক্রিয়াশীল বল এফ আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এটা আমাদেরকে কি বোঝাচ্ছে, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে এই আধানদ্বয়ের গুণফলের মান যত বাড়বে এই যে ক্রিয়াশীল বলের মানটাও তত বাড়বে। আধানদ্বয়ের এই গুণফলের মানটা যত বাড়বে এই ক্রিয়াশীল বলের মানটাও তত বৃদ্ধি পাবে। সমানুপাতিক, একটা বাড়লে অন্যটাও সমান হারে বৃদ্ধি পায়। তাহলে এই আধানদ্বয়ের গুণফলের মান তুমি যদি বৃদ্ধি করো, আধানদ্বয়ের গুণফলের মানটা যদি বাড়ে, তাহলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান কি হবে, বৃদ্ধি পাবে।
দ্বিতীয় অংশে আমাদেরকে কি বলতেছে, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের কি, বর্গের ব্যস্তানুপাতিক, শুধু ব্যস্তানুপাতিক না। তাহলে মধ্যবর্তী দূরত্বকে আমরা কি ধরছি, ডি। আচ্ছা, তাহলে এই যে এফ, এইটা হবে, এই এফ হবে মধ্যবর্তী দূরত্বের বর্গ। বর্গ মানে কি স্কয়ার। তাহলে আগে মধ্যবর্তী দূরত্বের বর্গ করো, এই যে ডি স্কয়ার, মধ্যবর্তী দূরত্বের বর্গ ডি স্কয়ার। এর সমানুপাতিক না, এর সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক। তাহলে 1/d স্কয়ার, 1/d স্কয়ার। তাহলে ব্যস্তানুপাতিক মানে কি, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব, এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে এই বলটা তত কমবে। ব্যস্তানুপাতিক মানে কি, একটা বাড়লে অন্যটা কি হবে, কমবে। তাহলে এখানে দেখো ডি যদি বৃদ্ধি পায়, অর্থাৎ চার্জ দ্বয়কে যদি আমি আরো দূরে নিয়ে যাই, তাহলে তাদের মধ্যবর্তী যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল যেটাই থাক না কেন সেটা কি হবে, সেটা কমবে। তাহলে এই যে দূরত্ব যদি বাড়ায়, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে দূরত্ব যদি তুমি বৃদ্ধি করো অবশ্যই তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হ্রাস পাবে। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে এই দুটো দিয়ে আমরা মান বুঝাই। আর লাস্টের অংশটা আমাদের কি বোঝাচ্ছে, আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর এই বলটা ক্রিয়া করে। অর্থাৎ এই যে আকর্ষণ বা বিকর্ষণ যাই করুক না কেন, ধরে নাও এই দুইটা বস্তু পরস্পরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। তাহলে এইটা ধরো ধনাত্মক চার্জ, ওইটা ঋণাত্মক চার্জ, এরা পরস্পরকে কি করে, ধরো এরা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আকর্ষণ করলে কি হবে, এই যে আকর্ষণ বলটা, এই বলটা এই সংযোজক, এই যে সংযোজক যে সরলরেখাটা আছে এই সরলরেখা বরাবর ক্রিয়াশীল হবে। তাহলে কি হবে, এই যে প্রথম চার্জ দ্বিতীয় চার্জকে আকর্ষণ করবে, যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয়। তাহলে আকর্ষণ করলে কিভাবে আকর্ষণ করবে, এই যে সংযোজক সরলরেখা বরাবর তাকে টেনে নিয়ে আসবে। তাহলে সংযোজক সরলরেখা বরাবর, অর্থাৎ এইদিকে আকর্ষণ করবে। একইভাবে দেখো এই চার্জটাও ওই চার্জটাকে এই সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করবে, অর্থাৎ উভয়কে আকর্ষণ করবে। এমন কিন্তু হবে না জাস্ট একজন আকর্ষণ করবে অন্যজন বসে থাকবে। এই চার্জটা ওই চার্জটাকে এই দিকে টানবে, আবার একইভাবে এই চার্জটাও ওই চার্জটাকে এই দিকে টানবে, পরস্পরকে কাছে টানবে, পরস্পরকে কি করবে, কাছে টানবে। আর যদি এমন হয় যে দুইটাই সমধর্মী, অর্থাৎ দুইটাই ঋণাত্মক অথবা কি দুইটাই ধনাত্মক, তাহলে কি করবে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। অর্থাৎ তখন হবে যে এই চার্জটা ওই চার্জটাকে বিকর্ষণ করবে, দূরে ঠেলবে। তো দূরে ঠেলবে সংযোজক সরলরেখা বরাবর, এই যে সংযোজক সরলরেখা বরাবর দূরে ঠেলে দিবে, এইদিকে দূরে ঠেলে দিবে। একইভাবে ওই চার্জটাও এই চার্জটাকে কি করবে, এই যে সংযোজক সরলরেখা বরাবর এইদিকে দূরে ঠেলে দিবে। যদি এরা কি হয়, সমধর্মী হয়, তখন বিকর্ষণ করবে। তাহলে পরস্পরকে, এই যে ধরো এখানে দুইটা চার্জ যদি বিকর্ষণ করে, পরস্পরকে এভাবে দূরে ঠেলে দিবে, পরস্পরকে কি করবে, দূরে ঠেলে দিবে। আর যদি এই যে দুইটা চার্জ সমধর্মী হয়, তাহলে পরস্পরকে কাছে টানবে। কেউ কিন্তু এখানে থেমে থাকবে না, পরস্পরের উপর বল। তো সেই বলের মানটাই আমরা কিন্তু ক্যালকুলেশন করতেছি। আশা করি তোমরা ডিরেকশনটা বুঝতে পারছো। এবার দেখো এই দুইটা থেকে আমরা যদি লিখি, দেখো তো এটাকে আমরা লিখতে পারি যে এফ সমানুপাতিক এই যে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, একসাথে লিখলাম। আচ্ছা, লিখতে পারি এই যে Q1 Q2 এদের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার সমানুপাতিক সাইন উঠাই দিলে আমরা সবাই জানি যে একটা ধ্রুবক নিতে হয়। তাহলে সমানুপাতিক সাইন উঠাই দিলাম, এই যে একটা ধ্রুবক নিলাম কে, তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই কি, ডি স্কয়ার, Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এই যে কে, এটাকে সি দ্বারাও দেখাইতে পারো, তুমি ক্যাপিটাল সি দ্বারাও দেখাইতে পারো। তো এই যে কে, এই কে কে আমরা কি বলি, এই কে কে বলা হয় হচ্ছে কুলম্বের ধ্রুবক বা কুলম ধ্রুবক, কুলম ধ্রুবক। এই কে হচ্ছে এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা কি বলি, কুলম ধ্রুবক বা কুলম্বের ধ্রুবক। আচ্ছা, এবার এই যে কুলম্বের ধ্রুবক, এটা মাধ্যমের উপরে নির্ভরশীল। এটা কার উপরে নির্ভরশীল, মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভরশীল। এই কুলম্বের ধ্রুবক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। অর্থাৎ মাধ্যম যদি চেঞ্জ হয় এই কুলম ধ্রুবকের মান চেঞ্জ হবে, মাধ্যম যদি চেঞ্জ হয় এই কুলম ধ্রুবকের মান চেঞ্জ হবে। এবার তুমি চিন্তা করো তো, এই যে এফ কার উপরে নির্ভরশীল, আধানদ্বয়ের গুণফলের উপরে নির্ভরশীল, মধ্যবর্তী দূরত্বের উপরে নির্ভরশীল এবং মাধ্যমের উপরেও নির্ভরশীল। কেন, কারণ এই যে ধ্রুবকটা মাধ্যমের উপরে নির্ভরশীল। এই জন্যই কুলম সাহেব কিন্তু এখানে বলে দিচ্ছে, দেখো এই জন্য এখানে বলে দিচ্ছে যে নির্দিষ্ট মাধ্যমে, অর্থাৎ মাধ্যম যদি চেঞ্জ করো তাহলে কে চেঞ্জ হয়ে যাবে, আর কে যদি চেঞ্জ হয় তাহলে বল চেঞ্জ হয়ে যাবে। কে যদি চেঞ্জ হয়, কুলম ধ্রুবকের মান যদি চেঞ্জ হয় তাহলে বল চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই উনি কিন্তু নির্দিষ্ট মাধ্যমের কথা বলছে, অর্থাৎ মাধ্যম চেঞ্জ হলে এই বলটা চেঞ্জ হয়, মাধ্যম চেঞ্জ হলে এই বলটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। তো শূন্যস্থান কিংবা বায়ুর জন্য
বায়ুকে আমরা শূন্যস্থান হিসেবেই ধরে নেই, তাহলে শূন্যস্থান বা বায়ুর জন্য এই কুলম্ব ধ্রুবকের মানটা কত? শূন্যস্থান বা বায়ুর জন্য কুলম্ব ধ্রুবকের মান, তাহলে শূন্যস্থানে বা বায়ুতে এই যে কে এর যে মান সেইটা 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে শূন্যস্থানে বা বায়ুতে এই কুলম্ব ধ্রুবকের মান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এসএসসি লেভেলে আমাদের যত ধরনের ম্যাথ আসে, যত ধরনের সৃজনশীল আসে বা এমসিকিউ আসে, সবকিছু কিন্তু এই শূন্যস্থান বায়ুর জন্যই আসে, অন্য কোনো মাধ্যমে আসে না। কিন্তু তোমরা কলেজ লেভেলে গেলে অন্য মাধ্যমের জন্য এই হিসাব নিকাশটা তোমাকে শিখতে হবে। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে এই মানটা আসলে কোথা থেকে পাওয়া গেছে? এই মানটা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে। কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে পাইছে? দেখো, আমরা মনে করো যে শূন্যস্থান, শূন্যস্থান মানে কিছু নাই, কোনো মাধ্যম নাই, একদম শূন্যস্থান, বায়ু ওখান থেকে বের করে নিচ্ছি ধরো। তাহলে শূন্যস্থানে তারা কি করছে? শূন্যস্থানে তারা এই যে Q1 অর্থাৎ 1 কুলম্ব মানের একটা চার্জ বসাইছে, Q2 এইটাও 1 কুলম্ব মানের একটা চার্জ বসাইছে। আমরা সবাই জানি চার্জের একক কি? কুলম্ব। আমরা সবাই জানি চার্জের একক কি? কুলম্ব। তাহলে 1 কুলম্ব মানে দুইটা চার্জ বসাইছে, এইটা ধরো একটা চার্জ, এইটা ধরো আমাদের আর একটা চার্জ Q1 Q2। এদের মধ্যবর্তী দূরত্ব কত রাখা হয়েছে? এদের মধ্যবর্তী দূরত্ব রাখা হয়েছে D, এই যে D, এটা রাখা হয়েছে 1 মিটার। তাহলে 1 কুলম্ব মানের দুইটা চার্জকে শূন্য স্থানে 1 মিটার দূরত্বে রাখা হয়েছে। তারপর বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে পরস্পরের উপর তাদের ক্রিয়াশীল যে বলটা, এটা হচ্ছে এত বলে তারা পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তারা পরস্পরকে কি করে? এত বলে বিকর্ষণ করে। অর্থাৎ পরস্পরের উপর তাদের ক্রিয়াশীল বলের মানটা হচ্ছে 9 × 10⁹ নিউটন, 9 × 10⁹ নিউটন। তাহলে দেখো, তুমি যদি ওই যে সূত্র, ওই সূত্রে তুমি যদি এটা বসায় দাও, তাহলে আমরা কুলম্বের সূত্র জানি যে F = K Q1 Q2 / d²। তাহলে এখান থেকে কে এর ভ্যালু যদি আমরা বের করতে চাই শূন্যস্থানের জন্য, কার জন্য? শূন্যস্থানের জন্য। তাহলে এখান থেকে দেখো FD², এই যে d², এ পাশে ভাগ আছে, এ পাশে পাঠাইলে কি হবে? গুণ। তাহলে FD², Q1 Q2 এ পাশে গুণ অবস্থা আছে, এ পাশে পাঠাইলে হয়ে যাবে ভাগ, ভাগ হয়ে গেল। এবার দেখো, তাহলে বলের মানটা কত পাওয়া গেছিল পরীক্ষা নিরীক্ষা করে? 9 × 10⁹ নিউটন। দূরত্ব কত? 1 মিটার দূরত্বে রাখা হয়েছিল, এর উপরে আছে স্কোয়ার। 1 কুলম্ব চার্জ, এই যে 1 কুলম্ব চার্জ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত হয়? 9 × 10⁹। এককটা খেয়াল করো, নিউটন, এখানে মিটারের উপরে স্কোয়ার, মিটার স্কোয়ার, কুলম্ব × কুলম্ব, তার মানে কুলম্ব স্কোয়ার নিচে, উপরে আসলে ইনভার্স হয়ে যাবে। তাহলে এককটাও কিন্তু তুমি চাইলে এই সূত্র থেকেই বের করে নিতে পারো, এই সূত্র থেকেই বের করে নিতে পারো। এই যে বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, মানে মিটার স্কোয়ার, নিচে কুলম্ব × কুলম্ব, কুলম্ব স্কোয়ার, উপরে আসলে কি হবে? ইনভার্স হয়ে যাবে। তাহলে কুলম্ব ইনভার্স 2। তাহলে এই যে শূন্যস্থান বা বায়ু মাধ্যমের জন্য, বায়ু মাধ্যমকেই শূন্যস্থান হিসেবে বিবেচনা করে নেওয়া হয়। তাহলে এই যে কুলম্বের ধ্রুবকের যে মানটা, এটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা পরীক্ষা নিরীক্ষা করেই পাওয়া গেছে। কিভাবে পরীক্ষা করা হয়েছে? তাহলে আরেকবার একটু বলো, যে শূন্যস্থানে 1 কুলম্ব মানের দুইটা আধানকে স্থাপন করা হয়েছে, কত দূরত্বে? 1 মিটার দূরত্বে। এরপর তারা পরস্পরকে কি করছে? পরস্পরের উপর একটা বিকর্ষণ বল, যেহেতু দুইটাই 1 কুলম্ব সমধর্মী চার্জ, পরস্পরের উপর কি একটা বিকর্ষণ বল প্রয়োগ করছে। সেই বিকর্ষণ বলের মানটা কত? 9 × 10⁹ নিউটন। তাহলে তুমি এই সূত্রে বসায় দাও, কে এর মান কত পেয়ে গেছো? 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটাই হচ্ছে শূন্যস্থানে বা বায়ুতে কুলম্ব ধ্রুবকের মান, শূন্যস্থান বা বায়ুতে কুলম্ব ধ্রুবকের মান। তাহলে এই যে কুলম্বের যে সূত্র, এই সূত্রের সাহায্যেই কিন্তু আমরা এই অধ্যায়ে অসংখ্য ম্যাথ করব। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তাহলে এই সূত্রের সাহায্যে এই অধ্যায়ে কিন্তু আমরা ম্যাথ করব। এই যে কুলম্বের সূত্র, এইটা অবশ্যই কার জন্য প্রযোজ্য? বিন্দু আধানের জন্য প্রযোজ্য। নির্দিষ্ট একটা মাধ্যমের জন্য মাধ্যম চেঞ্জ হয়ে গেলে কি হয়? ক্রিয়াশীল বলের মানটা চেঞ্জ হয়ে যায়। এবং এটা কিন্তু স্থির আধান, স্থির আধানের জন্য প্রযোজ্য। গতিশীল যদি হয়, আধান যদি গতিশীল হয়, তখন কিন্তু সেখানে তড়িৎ বলের সাথে সাথে চৌম্বক বল তৈরি হয়। তড়িৎ বলের সাথে সাথে সেখানে কি তৈরি হয়? চৌম্বক বল, যেটাকে সম্মিলিতভাবে আমরা লরেন্স বল বলি। এটা তোমরা কলেজে গিয়ে পড়বা। আচ্ছা, আশা করি তোমরা এই যে কুলম্বের সূত্র বুঝতে পারছো, কুলম্বের সূত্র কিভাবে আসছে, বা কুলম্বের সূত্র থেকে আমরা কুলম্ব ধ্রুবকের মানটা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা বের করছে। এবার এই যে কুলম্ব বলের এই মানটা তাহলে কয়টা বিষয়ের উপর নির্ভরশীল বলতো? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কয়টা বিষয়ের উপর নির্ভরশীল? 3টা। কয়টা? 3টা বিষয়ের উপর নির্ভরশীল। আধানদ্বয়ের গুণফলের উপর,
এরপর কি মধ্যবর্তী দূরত্বের উপর, এরপর মাধ্যমের উপরে। কার উপরে? মাধ্যমের উপরে, কারণ মাধ্যম চেঞ্জ হয়ে গেলেও কিন্তু বল চেঞ্জ হয়ে যায়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কুলম্ব বল, এটাকে আমরা কুলম্ব বল বলি, বা স্থির তড়িৎ বল, দুইটা চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলটা কয়টা বিষয়ের উপর নির্ভরশীল? তিনটা। আধানদ্বয়ের গুণফলের উপরে, তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে, এবং মাধ্যমের প্রকৃতির উপরে। মাধ্যম চেঞ্জ হয়ে গেলেও এই বলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, কারণ মাধ্যম চেঞ্জ হয়ে গেলে কে এর মান চেঞ্জ হয়ে যায়। তাহলে এই তিনটা বিষয়ে তুমি কিন্তু মাথায় রাখবা, তোমার কিন্তু এইটা শর্ট কোশ্চেনে থাকতে পারে। তো চলো এখন আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সলভ করব, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যার আমরা সমাধান করব। তাহলে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা আমরা এখন দেখি। দেখো প্রথম গাণিতিক সমস্যাটা আমাদের কি বলতেছে? প্রথম যে গাণিতিক সমস্যা আমাদেরকে বলতেছে, দেখো 1 ন্যানোমিটার ব্যবধানে অবস্থিত দুটি মুক্ত ইলেকট্রনের মধ্যবর্তী ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান নির্ণয় করো, বা কুলম্ব বলের মান নির্ণয় করো, অথবা এই দুইটা ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল বলটা কত এটা তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি চিন্তা করো, মনে করো এইটা হচ্ছে তোমার ইলেকট্রন, এই হচ্ছে তোমার একটা ইলেকট্রন, এই হচ্ছে তোমার আর একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন দেখো দুইটা মুক্ত ইলেকট্রন, এরা 1 ন্যানোমিটার ব্যবধানে অবস্থিত। কত ব্যবধানে অবস্থিত? তাহলে আগে প্রশ্ন ভালো করে পড়ে তোমার কি কি দেওয়া আছে এটা কিন্তু আগে খুঁজে বের করতে হবে। 1 ন্যানোমিটার ব্যবধানে অবস্থিত। তাহলে চার্জের ক্ষেত্রে এই যে আমরা দূরত্ব কোথায় থেকে কোথায় বিবেচনা করব? কেন্দ্র থেকে কেন্দ্র। তাহলে এই যে এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে মধ্যবর্তী দূরত্ব এই যে ডি, মধ্যবর্তী দূরত্ব ডি কত বলা আছে? 1 ন্যানোমিটার। কত বলা? 1 ন্যানোমিটার বলা। তাহলে 1 ইন্টু এই যে ন্যানো রাখলে হবে না, ন্যানো রাখলে হবে না, মিটার হচ্ছে আন্তর্জাতিক একক, এসআই একক, তাহলে ন্যানোকে এখান থেকে রিমুভ করতে হবে। তাহলে ন্যানোর মান আমরা প্রথম অধ্যায়ে শিখে আসছি ভৌত রাশি ও পরিমাপ। ন্যানোর সংখ্যাগত মান হচ্ছে 10 ইনভার্স 9। তাহলে ন্যানোর জায়গায় 10 ইনভার্স 9 বসাই দিলাম, 1 ইন্টু 10 ইনভার্স 9 মিটার। এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইটা একটা ইলেকট্রন, এইটা একটা ইলেকট্রন। বলো তো ইলেকট্রনের চার্জ কত? তাহলে এই ইলেকট্রনটার চার্জ, ধরো প্রথম ইলেকট্রন, এটার চার্জ Q1 দ্বারা আমরা দেখাইলাম, তাহলে -1.6 10 ইনভার্স 19 কুলম্ব। এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইলেকট্রন, তাহলে Q2 একই চার্জ -1.6 10 ইনভার্স 19 কুলম্ব। আচ্ছা, আর কুলম্ব ধ্রুবকের মান তো আমরা জানি। তাহলে তোমরা কি করবা? এগুলো দেওয়া আছে তোমরা লিখবা, কিন্তু এই যে এখানে দেওয়া আছে যখন লিখবা তখন এই ইনফরমেশনগুলোই তোমাদের লিখতে হবে। কি লিখবা? যে এই যে ইলেকট্রন দ্বয়ের চার্জ, তাহলে দুইটাই সমান, একসাথে লিখে দিলাম Q1 = Q2, এই যে -1.6 10 ইনভার্স 19 কুলম্ব। এরপর এই যে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা ইলেকট্রন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমি দুই একটা ম্যাথ লিখে দিতেছি, আসলে কিভাবে প্রসেসটা তোমরা ফলো করবা। তোমরা অনেকে প্রসেসটাও ফলো করো না ঠিক মতো। তাহলে ডি কি লিখবা? 1 ন্যানোমিটার। এরপর ন্যানোকে এসআই এককে কনভার্ট করে নিয়ে যাবা। এরপর কুলম্ব ধ্রুবক, এটা তো তুমি জানো। তাহলে কুলম্ব ধ্রুবক, এটার মান কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে, এবং এককটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একক ভুল করবা না, এই একক কিন্তু এমসিকিউতেও থাকবে। যদি একক ভুলে যাও, ওই সূত্র থেকে আমি যেভাবে দেখাইলাম কে এককটা বের করবে। দেখো আমরা জানি কুলম্বের সূত্রানুসারে এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান, তাহলে F = কত হবে? K Q1 Q2 ডিভাইডেড বাই কি? ডি স্কোয়ার। কে এর মান বসাও 9 × 10⁹। Q1 এর মান কত? -1.6 10 ইনভার্স 19। Q2 এর মান কত? -1.6 10 ইনভার্স 19। নিচে মধ্যবর্তী দূরত্ব, তাহলে 1 × 10 ইনভার্স 9, এর উপরে কি? এর উপরে হোল স্কোয়ার। তাহলে দেখো উপরে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এবার তুমি ক্যালকুলেশন করো, তাহলে 9 × 10⁹ 1.6 10 ইনভার্স 19, এর উপরে স্কোয়ার, এর উপরে কি? স্কোয়ার। তাহলে এটা আমাদের কত আসতেছে? আচ্ছা, ভাগ আছে 1 × 10 ইনভার্স 9, এর উপরে কি? স্কোয়ার। তাহলে এই যে আমাদের উত্তর আসতেছে 2.304 10 ইনভার্স 10 নিউটন। এইটা হলো আমাদের অ্যান্সার। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে শিখে নাও। দেখো এই যে
ইলেকট্রন এইটাও ঋণাত্মক চার্জ ছিল, এটাও ইলেকট্রন ছিল ঋণাত্মক চার্জ, তাহলে এটাও ঋণাত্মক এটাও ঋণাত্মক, পরস্পরকে কি করার কথা? বিকর্ষণ করার কথা। হ্যাঁ, পরস্পরকে অবশ্যই বিকর্ষণ করছে। এবার বিকর্ষণ বলের মানটা কত? এত। এই যে বিকর্ষণ বলের মানটা এত। এবার খেয়াল করো, বলের সামনে কি সাইন আছে? প্লাস সাইন। কিছু নাই মানে কি আছে? প্লাস সাইন। তার মানে এই যে প্লাস সাইন যখন বলের সামনে থাকবে তখন তুমি কি বুঝবা এটা দিয়ে? এটা হচ্ছে বিকর্ষণ বল। এটা কি বল? এই বলটা হচ্ছে বিকর্ষণ বল। তাহলে এই যে ইলেকট্রন দ্বয় পরস্পরকে বিকর্ষণ করে, কত বলে? এত বলে। তাহলে এই বলটার প্রকৃতি কি? এটা বিকর্ষণ বল। তাহলে বলের সামনে পজিটিভ সাইন থাকা, তার মানে প্লাস সাইন থাকা, এর অর্থ হচ্ছে এই বলটা কি বল? এটা বিকর্ষণ বল। মনে থাকবে সবার? আচ্ছা, এবার চলো আমরা পরের যে গাণিতিক সমস্যা এটা দেখি। কি বলতেছে আমাদেরকে? 10 কুলম্ব এবং -30 কুলম্ব মানে দুটি চার্জিত বস্তু পরস্পর থেকে 100 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। বস্তুদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান হিসেব করো। তাহলে খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। দেখো, এই একটা বস্তু, এই একটা বস্তু, এই হচ্ছে আমাদের দুইটা বস্তু, দুইটা চার্জিত বস্তু। তো প্রথম বস্তুতে চার্জের মান কত? তাহলে এটা হচ্ছে প্রথম চার্জ। এই যে প্রথম চার্জের মানটা কত? তাহলে প্রথম চার্জ Q1 তুমি দেওয়া আছে লিখবা, এখানে দেওয়া আছে লিখে লিখবা যে প্রথম চার্জ Q1 = কত? এই যে 10 কুলম্ব। এটা আমাদের কি? দ্বিতীয় চার্জ। এটা আমাদের দ্বিতীয় চার্জ। তাহলে Q2 সমান কি লিখবা? 30 কুলম্ব। Q2 সমান 30 কুলম্ব। এবার এই চার্জিত বস্তুদের মধ্যবর্তী একটা দূরত্ব দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা দূরত্ব দেওয়া আছে। কত? 100 সেন্টিমিটার। তাহলে দূরত্ব হিসাব হবে কোথা থেকে? অবশ্যই সেন্টার থেকে সেন্টার। তাহলে এই যে এদের দূরত্বটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার। তাহলে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী এই যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব D = কত? 100 সেন্টিমিটার। এবার দেখো, এটাকে সেন্টিমিটারে রাখলে হবে না, এটাকে আমরা সেন্টিমিটারে রাখলে এভাবেই যদি ম্যাথে বসায় আমাদের উত্তর হবে না। কি করতে হবে? SI এককে নিয়ে যেতে হবে। SI একক কি? মিটার। তাহলে দেখো, সেন্টিমিটারকে মিটার করব, কি করব? 100 দিয়ে ভাগ দিব। তাহলে 100 দিয়ে যদি ভাগ দাও 1 মিটার, এটা কত হবে? 1 মিটার। তাহলে এই অংশগুলোই তুমি কিন্তু এই যে দেওয়া আছে এখানে লিখে দিবা, যে দেওয়া আছে প্রথম চার্জ Q1 এত, দ্বিতীয় চার্জ Q2 এত, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার, তাকে মিটার করে ফেলবা। এরপর লিখবা কুলম্ব ধ্রুবকের যে মানটা আছে ওইটা লিখে দিবা। তাহলে আমি আর এই অংশটা লিখলাম না, দেওয়া আছে অংশটা। তাহলে এবার আমরা জানি কি? দেখো, এই যে আমরা জানি বলের মান বের করতে বলছে। তাহলে বলের মান বের করব দুইটা চার্জের মধ্যবর্তী, অবশ্যই কুলম্বের সূত্রের সাহায্যে। Q1 Q2 / কি? D²। তাহলে 9 × 10⁹ কুলম্ব ধ্রুবকের মান। Q1 এর মান কত? 10, Q2 এর মান কত? -30। এবার ডিভাইডেড বাই কত? 1, এর উপরে কি? স্কয়ার। তাহলে 1 এর উপরে স্কয়ার মানে 1, তাহলে নিচে আমাদের 1 থাকলো। তাহলে 9 × 10⁹ × 10 × -30, তাহলে কত আসতেছে আমাদের? এই যে এখানে মাইনাস সাইন থাকবে, 2.7 10⁻12 নিউটন। তাহলে এত নিউটন বল। এবার এত নিউটন বল, দেখো বলের সামনে কি আছে? মাইনাস সাইন আছে। তাহলে মাইনাস সাইন বলতে আমরা কি বুঝবো? আকর্ষণ বল। কেন আকর্ষণ? দেখো, তুমি খেয়াল করো, এইটা ছিল পজিটিভ চার্জ, এইটা ছিল নেগেটিভ চার্জ। তাহলে বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে কি করার কথা? আকর্ষণ করার কথা। তাহলে দেখো, বলের মানটা কি আসছে? নেগেটিভ আসছে। তাহলে তুমি কি বুঝবা? এই যে বলের মানের সামনে নেগেটিভ থাকা, এর অর্থ হচ্ছে এটা আকর্ষণ বল। এটা কি বল? এটা হচ্ছে আকর্ষণ বল বুঝায়। তাহলে তুমি কিন্তু এখানে একটা সাইড নোট দিবা, এই যে এখানে একটা সাইড নোট দিবা যে ঋণাত্মক চিহ্ন, এই যে ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বল বুঝায়, আকর্ষণ বল বুঝায়। এখানে একটা সাইড নোট দিয়ে দিবা যে ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বল বোঝায়। এরপর শেষে গিয়ে কি লিখবা? দেখো, এভাবে লিখবা। সুতরাং এই যে চার্জ দ্বয়ের মধ্যবর্তী, লাস্ট লাইন, এটা কিন্তু লাস্টে লিখবা অবশ্যই, মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বল, ক্রিয়াশীল আকর্ষণ বল। ভালো করে খেয়াল করো, এই জায়গায় আকর্ষণ বল 2.7 10⁻12 নিউটন। এখানে কিন্তু আমি মাইনাস দেই নাই। কেন? এই যে আমি আকর্ষণ লিখে দিছি, আকর্ষণ মানেই কি? এটা মাইনাস। আকর্ষণ মানেই কি? এর সামনে কি আছে? মাইনাস আছে। এই যে আকর্ষণ, মাইনাস চিহ্নটা কি বোঝায়? আকর্ষণ বোঝায়। তাহলে আমি আকর্ষণ যখন লিখে দিব, তখন আর কিন্তু মাইনাস ব্যবহার করব না। তাহলে তোমার লাস্ট লাইন হবে এইটাই ম্যাথের। এরপরে এখানে তুমি লিখবা অ্যান্সার। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছো? খুবই ইজি ম্যাথ এগুলো। চলো আমরা পরের ম্যাথ দেখি যে কি আছে। দেখো, এর পরের ম্যাথ আমাদের কি বলতেছে? একটি প্রোটন একটি ইলেকট্রনের মধ্যবর্তী ক্রিয়াশীল তড়িৎ বল বলছে। তাহলে প্রথমটা কি? একটা প্রোটন। প্রথমটা কি আমাদের? একটা প্রোটন।
এরপর কি একটা ইলেকট্রন। তাহলে দেখো প্রোটন কি চার্জ, ধনাত্মক চার্জ, ইলেকট্রন কি চার্জ, ঋণাত্মক চার্জ, এবং চার্জের মানটা সমান, এটা আমরা শিখছি। আচ্ছা এবার দেখো এদের মধ্যবর্তী একটা বল কাজ করতেছে, এই বলটা হচ্ছে 8.1 10⁻8 নিউটন। তুমি বলো তো ওই যে বলটা প্রোটন আর ইলেকট্রনের মধ্যে, এই যে বলটা, এটা কি আকর্ষণ বল না বিকর্ষণ বল? অবশ্যই আকর্ষণ বল। তাহলে এই বলটা কি বল? অবশ্যই আকর্ষণ বল। এবার তোমাদেরকে বলতেছে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। কি চাইছে তোমার কাছে? মধ্যবর্তী দূরত্ব চাইছে। এবার কিন্তু বল দেওয়া আছে, এবার কি দেওয়া আছে? বল কিন্তু এবার তোমার দেওয়া আছে। তাহলে দেখো আমাদের এই যে প্রোটন আর ইলেকট্রনের মধ্যবর্তী বল দেওয়া আছে, আমরা প্রোটনের চার্জ জানি, আমরা ইলেকট্রনের চার্জ জানি। তাহলে খেয়াল করো এই যে এখানে আমরা প্রোটনের চার্জ জানি, প্রোটনের চার্জ কত? এটাকে আমরা Q1 ধরলাম। তাহলে Q1 প্লাস 1.6 10⁻19 কুলম। এখানে প্লাস না দিলেও সমস্যা নেই, কিছু নাই মানেই প্লাস, কিছু দাও নাই মানে এখানে কি আছে? প্লাস আছে। এবার ইলেকট্রনের চার্জ, এই যে ইলেকট্রনের চার্জ Q2, ইলেকট্রনের চার্জ মাইনাস 1.6 10⁻19 কুলম। এবার প্রোটন ইলেকট্রনের মধ্যবর্তী ক্রিয়াশীল বল দেওয়া আছে। তাহলে ক্রিয়াশীল বলের যে মান, প্রোটন ইলেকট্রনের মধ্যবর্তী ক্রিয়াশীল বল, এই যে ক্রিয়াশীল বল, এইটা আমাদের দেওয়া আছে F। কত দেওয়া আছে? 8.1 10⁻−8 নিউটন। বলো এইটা লিখলে কি হবে? এইটা লিখলে কি হবে? না, এইটা লিখলে হবে না। দেখো অনেকেই হয়তো বুঝতে পারতেছো যে এইটা লিখলে হবে না, অনেকেই বোঝো না এখনো যে এটা লিখলে কেন হবে না। কেন হবে না? দেখো এই যে প্রোটন আর ইলেকট্রনের মধ্যবর্তী বলটা কি বল? আকর্ষণ বল। মধ্যবর্তী বলটা কি বল? আকর্ষণ বল। তাহলে আকর্ষণ বলের সামনে কি থাকবে? আকর্ষণ বলের সামনে মাইনাস থাকবে। এখানে কিন্তু মাইনাস দেওয়া নাই, এখানে মাইনাস দেওয়া নেই। তুমি মাইনাস ছাড়া যদি এই ম্যাথটা করতে যাও তাহলে গিয়ে দেখবা রুটের ভিতরে মাইনাস চলে আসবে, তোমার ম্যাথ আর হবে না। রুটের ভিতরে মাইনাস চলে আসলে তোমার ক্যালকুলেটর ম্যাথমেটিক্যাল ইরর দেখাবে, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল ইরর দেখাবে। আচ্ছা এবার দেখো তাহলে এখানে মাইনাস দিব। কেন এই মাইনাসটা দিলাম? তুমি এখানে সাইড নোট দিয়ে দিবা, যেহেতু এটা আকর্ষণ বল। এটা কি বল? যেহেতু আকর্ষণ বল। এটা যেহেতু এই যে প্রোটন আর ইলেকট্রনের, এটা যেহেতু কি বল? আকর্ষণ বল। আচ্ছা এবার কুলম ধ্রুবক তো তুমি জানো, এবং কুলম ধ্রুবক এটা তো তুমি জানো। তাহলে কিছু বলা নাই, দেখো ম্যাথগুলোতে কিছু বলা নাই মানেই কিন্তু আসলে এগুলো শূন্যস্থান বা বায়ুর জন্য। তাহলে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এবার সূত্র লিখি আমরা। তাহলে আমরা জানি F = কত? K Q1 Q2 / d²। আচ্ছা এবার খেয়াল করো, তুমি এখানে মান বসাবা না, আগেই মান বসাবা না। তোমাকে কি বের করতে বলছে? দূরত্বটা কত? D। তাহলে তুমি D কে আগে বাম পক্ষে নিয়ে আসো, D কে ফ্রি করো, তারপরে তুমি মান বসাও। তাহলে দেখো d² এ পাশে ভাগ অবস্থায় আছে, তুমি এ পাশে নিয়ে আসো। তাহলে d² কে এই পাশে নিয়ে আসলা, সাথে কিন্তু F গুণ থাকলো। তাহলে K Q1 Q2। এবার এই যে d² F এ পাশে গিয়ে কি হবে? F এই পাশে গিয়ে ভাগ হয়ে গেল, F এই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। এবার খেয়াল করো তুমি এখান থেকে তাহলে কি লিখতে পারো? যে d² কে পাশে পাঠিয়ে দাও, কি হবে? রুট স্কয়ার, এই পাশে সাইড চেঞ্জ হয়ে গেলে কি হইলো? রুট হইলো। তাহলে এই যে F। এবার এখানে তুমি মান বসাবা, তাহলে এই যে d = রুট, মান বসাও। তাহলে k এর মান 9 × 10⁹9। এরপর Q1 কোনটা ধরছিলাম? প্রোটনের চার্জ। তাহলে 1.6 10⁻19। এরপর Q2 ইলেকট্রনের চার্জ মাইনাস 1.6 10⁻19 ডিভাইডেড বাই, দেখো দূরত্ব, সরি নিচে কি আছে? বল। তাহলে বল কত? মাইনাস, এই যে মাইনাস 8.1 10⁻8, এইটা হচ্ছে দূরত্ব। এবার খেয়াল করো ওপরেও মাইনাস নিচেও মাইনাস, ওপরেও মাইনাস আছে নিচেও মাইনাস আছে। তাহলে মাইনাস মাইনাস, এই যে এই মাইনাস কাটাকাটি, এই দুইটা মাইনাস কি হবে? কাটাকাটি। এবার তুমি হিসাব করো, তাহলে 9 × 10⁹9, এই যে 9 × 10⁹9 1.6 10⁻19 1.6 10⁻19। তুমি এর উপরে স্কোয়ার দিয়ে দিতে পারো, এর উপরে স্কোয়ার দিলেই হয়ে যাবে, দুইটা একই চার্জ।
ভাগ আছে হচ্ছে আমাদের এফ, ভাগ কি, ভাগ হচ্ছে আমাদের এফ, এফ কত 8.1, 10 ইনভার্স 8, আচ্ছা 5.33 10 ইনভার্স 11 মিটার। এইটা হলো আমাদের মধ্যবর্তী দূরত্ব, যদি আমার ক্যালকুলেশন ভুল হয়ে না থাকে। ঠিক আছে, যদি আমার ক্যালকুলেশন ভুল হয়ে না থাকে, এইটা হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব, এই চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু দেখো, এই যে মাইনাস বা আমরা যে প্রকৃতি সহ করছি, অনেকে প্রকৃতি ছাড়াও করবে। তুমি ধরো শুধু মান বসাইতে বলবে এখানে, যে শুধু মান বসাও, এফ এর শুধু মান বসাও, মানে প্রকৃতি ছাড়াই করো। তো আমরা প্রকৃতি সহই করব, যাতে পরবর্তী ম্যাথগুলো আমাদের জন্য ইজি হয়। পরবর্তী যে ম্যাথগুলো আছে এগুলো যাতে আমাদের করতে ইজি হয়, তো প্রকৃতি সহ করলেই মনে হয় ইজি হয়। জাস্ট কিছু বিষয় শুধু মাথায় রাখতে হয়। আমরা প্রকৃতি সহ যদি করি, তাহলে পরবর্তী ক্ষেত্রে বলের ডিরেকশনগুলো আমরা ঠিকঠাক মতো বুঝতে পারবো। তাহলে বলের সামনে পজিটিভ মানে এটা বিকর্ষণ বল, বলের সামনে নেগেটিভ মানে এটা হচ্ছে আকর্ষণ বল। চলো এর পরের কোন ম্যাথ আছে আমরা একটু দেখে নিই। পরের ম্যাথটা দেখো, বলতেছে 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাসার্ধে দুটি ধাতব গোলক। তাহলে দুইটা ধাতব গোলক আছে, দুইটা কি আছে, দুইটা ধাতব গোলক আছে। এই হচ্ছে আমাদের একটা ধাতব গোলক, এই হচ্ছে আমাদের এখানে আরেকটা ধাতব গোলক। তাহলে দেখো, একটার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার আর একটার ব্যাসার্ধ কত, 4 সেন্টিমিটার। তাহলে এর ব্যাসার্ধ আমরা লিখলাম ধরো R1, এই যে R1 2 সেন্টিমিটার, R1 কত 2 সেন্টিমিটার, R2 কত, এই R2 হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে প্রথম ধাতব গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় ধাতব গোলকের ব্যাসার্ধ। এরপর বলতেছে এই ধাতব গোলক পরস্পরের পৃষ্ঠ থেকে 14 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। তাহলে পরস্পরের পৃষ্ঠ, পৃষ্ঠ কোনটা, এই যে এটা পৃষ্ঠ, কেন্দ্র থেকে বলে নাই কিন্তু, কোথা থেকে বলছে, পৃষ্ঠ থেকে। তাহলে এই যে পৃষ্ঠ থেকে পৃষ্ঠ, এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। আচ্ছা, এবার বলছে প্রতিটি গোলককে 40 মাইক্রোকুলম চার্জ প্রদান করা হয়েছে। তাহলে এই গোলকের যে চার্জ, তাহলে এটা হচ্ছে প্রথম গোলকের চার্জ, এই যে প্রথম গোলকের চার্জ আমি লিখলাম, এটা প্রথম গোলকের চার্জ হচ্ছে Q1। তাহলে Q1 কত দেওয়া, 40 মাইক্রোকুলম, এটা মাইক্রো। আচ্ছা, দ্বিতীয়, এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গোলকের চার্জ, তাহলে দ্বিতীয় গোলক এই যে Q2, এটা কত, 40 মাইক্রোকুলম। আচ্ছা, এবার তোমাকে বলছে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো, মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তাহলে তুমি আগে কি করবা, তুমি আগে লিখো, দেওয়া আছে এই যে কি কি তোমার ইনফরমেশনগুলো দেওয়া আছে, এটা তুমি আগে লিখে ফেলো। তাহলে প্রথম গোলকের চার্জ, এই যে প্রথম গোলকের চার্জ, প্রথম গোলকের চার্জকে আমরা Q1 বলবো। তাহলে Q1 হচ্ছে 40 মাইক্রো। এবার তুমি বলো এই 40 মাইক্রো এটা রাখলে হবে না, চার্জের এসআই একক হচ্ছে কুলম। তাহলে মাইক্রোকে এখান থেকে রিমুভ করো, মাইক্রোকে এখান থেকে সরাই দাও। তাহলে মাইক্রো, মাইক্রোর মান কত, প্রথম অধ্যায়ে আমাদের উপসর্গের লিস্টে আমরা পড়ছি মাইক্রোর সংখ্যাগত মান হচ্ছে 10 ইনভার্স 6। তাহলে এখানে 10 ইনভার্স 6 বসাই দাও, মাইক্রোর জায়গায় কুলম্বের জায়গায় কুলম। এরপর দ্বিতীয় গোলকের চার্জ, এই যে দ্বিতীয় গোলকের চার্জ, তাহলে দ্বিতীয় গোলকের চার্জ কত, একই। তাহলে Q2, তাহলে আমি সরাসরি লিখে দিলাম 40 ইন্টু 10 ইনভার্স 6 কুলম। দুইটা গোলককেই আমরা একই চার্জ দিচ্ছি। আচ্ছা, এরপরে এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলো তো, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, 14 সেন্টিমিটার না, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হিসেব হবে কোথা থেকে, কেন্দ্র থেকে কেন্দ্র। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হিসেব হবে কোথা থেকে, কেন্দ্র থেকে কেন্দ্র। এইটা তো পৃষ্ঠ থেকে পৃষ্ঠ, এইটা পৃষ্ঠ থেকে পৃষ্ঠ। তাহলে বলো কেন্দ্র থেকে কেন্দ্র কত হবে, এইটুকু বলো তো, এই যে এইটুকু আমাদের কি, এইটুকু হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ R1 দেওয়া আছে আমাদের, এইটুকু কি, এইটুকু হচ্ছে এই গোলকটার, দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ R2। তাহলে এইটুকু হচ্ছে আমার R1, এইটুকু হচ্ছে আমার R2। তোমাকে যদি বলা হয় যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব অর্থাৎ চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে দেখো R1 প্লাস 14 প্লাস R2। তাহলে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের কত হবে, এই যে R1 প্লাস 14 প্লাস R2। এই জায়গায় একটু মাথায় রাখবা, সবগুলোই দেখো সেন্টিমিটারে আছে,
এই জন্য আমরা যোগ করতে পারতেছি। অনেকেই অনেক সময় যেটা সমস্যা করো, এইটা সেন্টিমিটারে দেওয়া আছে, এটা মিটারে দেওয়া আছে, এই সেন্টিমিটার মিটার যোগ করে ফেলো, এইটা কিন্তু করবে না। সেন্টিমিটার মিটার কখনো যোগ করা যায় না, যেহেতু সবগুলো সেন্টিমিটারে দেওয়া আছে আমরা যোগ করতেছি। যদি এমন হইতো এটা মিটারে দেওয়া আছে, তাহলে আমি এগুলোকেও মিটার করে ফেলতাম, এখানেই এগুলোকেও মিটার করে নিতে হবে, ঠিক আছে? এগুলোকেও আমরা মিটার করে নিব, তাহলে একে একে যোগ করতে হবে, এটা মাথায় রাখবে, এটা অনেকেই ভুল করে। তাহলে R1 যেহেতু আমি সবগুলো সেন্টিমিটারে আছে যোগ করতে পারতেছি, যদি একটা মিটারে থাকতো আর এই দুটো সেন্টিমিটারে থাকতো তাহলে তোমাকে কিন্তু মিটার করে যোগ করতে হতো, ওই রকম যোগ করা যাবে না, সেন্টিমিটার আর মিটার যোগ করা যাবে না। R1 এর মান হচ্ছে 2 সেন্টিমিটার, আর এটা কত? এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বলো তো এখান থেকে আমাদের কত হলো? এখান থেকে আমাদের হচ্ছে 20 সেন্টিমিটার। এবার এখানে মিটার করে ফেলো, তাহলে মিটার করলে কত হবে? 100 দিয়ে ভাগ, মিটার সেন্টিমিটারকে মিটার করবে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ দিলে হবে 0.2 মিটার। তাহলে মধ্যবর্তী দূরত্ব আমরা পাইলাম। এবং কুলম্ব ধ্রুবক, এটা তো আমরা জানি, এই যে কুলম্ব ধ্রুবক এইটা আমরা জানি, k ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তোমাকে কি বলছে? ক্রিয়াশীল বল। আশা করি তোমরা পারবা। তাহলে কুলম্বের সূত্রের সাহায্যে যে আমরা জানি F ইজ ইকুয়াল টু কত? F ইজ ইকুয়াল টু k Q1 Q2 ডিভাইডেড বাই কি? ডি স্কোয়ার। তাহলে এখানে মান বসাই দিবা, তুমি বল পেয়ে যাবা। কি ধরনের বল পাবা বলো তো? আকর্ষণ না বিকর্ষণ? দুইটাই পজিটিভ, তাহলে বলের সামনে কি পাবা? প্লাস পাবা, অর্থাৎ একটা বিকর্ষণ বল পাবা। তাহলে এইটুকু তোমরা ক্যালকুলেশন করে নিবে, খুবই সহজ। শুধু এই যে দূরত্বের ব্যাপারটা তোমাকে এখানে বুঝতে হবে, চলো আমরা পরের ম্যাথ করি। দেখো পরের ম্যাথে আমাদের কি বলতেছে? দুটি চার্জিত বস্তুর প্রতিটি চার্জের মান দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে ক্রিয়াশীল বলের কি পরিবর্তন হবে? তাহলে দুইটা চার্জিত বস্তু আছে, তুমি ধরো যে এই যে দুইটা চার্জিত বস্তু, এই হচ্ছে আমাদের একটা চার্জিত বস্তু, এইটা একটা আমাদের চার্জিত বস্তু, আর একটা চার্জিত বস্তু ধরো এইটা ধরো আরেকটা চার্জিত বস্তু। এখন তোমাকে কি করতে বলছে? এই যে চার্জিত বস্তুদ্বয়, এদের চার্জ আছে, একটা চার্জ আছে। তাহলে এটা ধরো প্রথম চার্জ, এটা কি চার্জ? এই যে প্রথম চার্জ, আমাদের প্রথম চার্জিত বস্তু। তাহলে প্রথম চার্জ হচ্ছে Q1, এটা আমাদের দ্বিতীয় চার্জ, এটা কি চার্জ? এইটা আমাদের দ্বিতীয় চার্জ, এটা কত? এটা হচ্ছে Q2। তাহলে এগুলো আমরা ধরে নিলাম, এগুলো তো দেওয়া নাই। মনে করি প্রথম চার্জ Q1, দ্বিতীয় চার্জ Q2, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব এটাও আমরা ধরে নিলাম, যে এই যে মধ্যবর্তী দূরত্বটা কত? তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এই যে মধ্যবর্তী দূরত্ব d। তাহলে তুমি লিখবা, মনে করি প্রথম চার্জ Q1, দ্বিতীয় চার্জ Q2, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, আর কুলম্ব ধ্রুবক হচ্ছে k। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে এই যে দুইটা চার্জিত বস্তু আছে তারা একটা দূরত্বে আছে, কত দূরত্বে? কিচ্ছু দেওয়া নাই, তাহলে d দূরত্বে আছে, এগুলো আমরা ধরে নিলাম। এবার এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল, তাহলে এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলটা কত হবে? তাহলে আমরা জানি এই যে এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল, তাহলে আমরা জানি এদের মধ্যবর্তী যে ক্রিয়াশীল বল F ইজ ইকুয়াল টু k Q1 Q2 ডিভাইডেড বাই কি? ডি স্কোয়ার। এবার এদের তো মান জানি না, তাহলে এভাবেই থাক। এবার তোমাকে পরিবর্তিত ক্ষেত্রে মানে কিছু চেঞ্জ করতে বলছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা, প্রাথমিক ক্ষেত্রে। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রাথমিক ক্ষেত্রে। এবার চেঞ্জ করতে বলছে কিছু, তাহলে কিছু চেঞ্জ করি আমরা। কি চেঞ্জ করতে বলছে? আমাদেরকে বলছে এদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করতে, এই যে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে দিলাম। মধ্যবর্তী দূরত্ব কি করে দিলাম? এই যে অর্ধেক করে দিলাম। এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি করে দিছি? অর্ধেক করে দিছি। তাহলে এই দুইটাই চার্জ, কিন্তু এই দুইটাই চার্জ কিন্তু এই দুইটাই। তাহলে চার্জ এই দুইটাই কি করছি? প্রতিটি চার্জের মান দ্বিগুণ করে দাও, প্রতিটি চার্জের মান। তাহলে পরিবর্তিত ক্ষেত্রে, এটা কি আমাদের পরিবর্তিত ক্ষেত্রে। তাহলে পরিবর্তিত ক্ষেত্রে আমরা পরিবর্তন করছি কিছু, পরিবর্তিত ক্ষেত্রে আমরা কি পরিবর্তন করছি? তাহলে এই যে প্রথম চার্জটা এখন হয়ে গেছে পরিবর্তিত ক্ষেত্রে প্রথম চার্জ, এটা আর তো Q1 নাই, Q1 আর আছে না, চার্জের মান কি করছি? দ্বিগুণ করছি, তাহলে চেঞ্জ হয়ে গেছে। কতটুকু চেঞ্জ? আমি চেঞ্জ হওয়া চার্জকে বললাম Q1 প্রাইম, Q1 প্রাইম। এই Q1 প্রাইমটা কত হয়েছে? আগে যা ছিল, অর্থাৎ আগে Q1 ছিল এর দ্বিগুণ হয়েছে, তাহলে 2Q1 এর সমান হয়েছে। ক্লিয়ার? দ্বিতীয় চার্জটাও কি করছি? দ্বিতীয় চার্জটাও চেঞ্জ হয়ে গেছে, এই যে প্রতিটি চার্জকে দ্বিগুণ করছি। তাহলে দ্বিতীয় চার্জ, এটাকে আমি বললাম Q2 প্রাইম। তাহলে এটা কত হয়েছে? আগে ছিল Q2, এখন কত হয়েছে? এই যে 2Q2 দ্বিগুণ হয়ে গেছে। মধ্যবর্তী দূরত্বকে আমরা কি করছি? অর্ধেক। মধ্যবর্তী দূরত্বকে কি করছি? অর্ধেক করছি। তাহলে আগে ছিল কি? d, তাহলে এখন কত হবে?
ডি এর অর্ধেক। তাহলে মধ্যবর্তী দূরত্ব আগে ছিল ডি, এখন এই যে হবে ডি এর অর্ধেক। তাহলে দেখো এবার এই যে পরিবর্তিত ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটাকে আমরা বললাম এখন ডি প্রাইম, এখন কত ডি প্রাইম, আর এই ডি প্রাইমের মানটা কত ডি এর অর্ধেক। আগে ছিল ডি, এখন এই যে ডি এর অর্ধেক হয়ে গেছে, এই যে ডি এর অর্ধেক। এবার এই ক্ষেত্রে পরিবর্তিত ক্ষেত্রে ক্রিয়াশীল বলের মানটা বের করো দেখি। তাহলে আমরা কি জানি, এই যে এফ প্রাইম বললাম পরিবর্তিত ক্ষেত্রে, এখন তো আর এফ এর সমান হবে না। এফ এর সমান হবে না, হবে কিনা আমরা জানি না, বের করি। তাহলে এই যে কে চেঞ্জ হয় নাই, মাধ্যম তো চেঞ্জ করি নাই, একই মাধ্যমে আছে, তাহলে কে চেঞ্জ হবে না। তাহলে Q1 প্রাইম, Q2 প্রাইম, D1 প্রাইম এর উপরে D প্রাইমের উপরে স্কোয়ার। আচ্ছা, এবার এগুলোর আমরা মান জানি। এই যে কে রাখলাম, Q1 প্রাইম মানে 2Q1, Q2 প্রাইম মানে 2Q2 প্রাইম মানে 2Q2। এবার D প্রাইম, এই যে D প্রাইম মানে D/2, ডি প্রাইমের মান কত D/2, এর উপরে কি আছে স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার আছে। এবার খেয়াল করো এখান থেকে কি লিখতে পারি, কে এই যে উপরে 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে Q1 এই যে Q2 নিচে স্কোয়ার করে দাও, ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এবার তুমি খেয়াল করো তো এই 4টা উপরে চলে যাবে না, এই 4টা উপরে চলে যাবে, তাহলে এরা ভাগ অবস্থায় আছে, ডি স্কোয়ার বাই 4 ভাগ অবস্থায় আছে। আমি যদি গুণ অবস্থায় লিখি 4 উপরে চলে যাবে, ডি স্কোয়ার নিচে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, এই যে কে, তাহলে 4 যদি উপরে চলে যায় তাহলে 4 এই যে Q1 Q2 এইখানে থাকবে ডি স্কোয়ার, এইখানে চলে গেল 4। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি, এই যে 4 × 4 16, একটু সাজায় লিখলাম, তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার। এবার খেয়াল করো এই যে দেখো চেনা লাগে, এই যে চেনা লাগে, এটা কই দেখছো, এই যে এখানে দেখছো, এই যে এখানে আমরা দেখছি। তাহলে ওইটা কি আসলে, ওইটা এফ, ওইটা কি, ওইটা হচ্ছে এফ। তাহলে ওর পরিবর্তে আমরা এফ যদি লিখি, তাহলে দেখো এফ প্রাইম সমান সমান আমরা কি পাইতেছি, যে এফ প্রাইম 16, ওই যে অংশটুকুর পরিবর্তে আমরা এফ লিখতে পারি, তাহলে এই যে এফ। তাহলে বল দেখো এই যে এফ এর কত গুণ, তাহলে আগে ছিল এফ, এখন হয়েছে কত 16 × এফ বা 16 × এফ, তার মানে আগের 16 গুণ হয়ে গেছে, আগের 16 গুণ হয়ে গেছে। তাহলে আমি যদি প্রতিটি চার্জের মান দ্বিগুণ করি, মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে দেই, তাহলে বল আগের বলের পূর্বের বলের কত গুণ হবে, 16 গুণ হবে, 16 গুণ হবে। আচ্ছা, এবার এটা আমরা ধরো করলাম, সিকিউতে আসলে এভাবে করলাম, এমসিকিউতে আসছে, মনে করো কোথায় আসছে, এমসিকিউতে আসছে, যে এমসিকিউর জন্য তুমি কি এত সময় পাবা বা এত সময় দেওয়া কি উচিত না। তাহলে কি করবা, দেখো আমরা একটা সম্পর্ক জানি, এই যে বলটা চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। কই থেকে জানি, কুলম্বের সূত্র থেকে জানি। তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা এটা জানি। এবার খেয়াল করো চার্জকে কয় গুণ করছো, দ্বিগুণ, Q1 কে দ্বিগুণ করছো, এই যে 2 লিখো, Q2 কে দ্বিগুণ করছো, তাহলে ইনটু এই যে Q2 দ্বিগুণ করছো, তাহলে Q1 কে দ্বিগুণ করলা, Q2 কে দ্বিগুণ করলা, তার মানে গুণফল 4 গুণ হয়ে গেছে। গুণফলটা কত গুণ হয়ে গেছে, 4 গুণ। তাহলে Q1 কে দ্বিগুণ করছো, এই যে 2 লিখো, Q2 কে দ্বিগুণ করছো, এই যে 2 লিখো। মধ্যবর্তী দূরত্বকে কতটুকু করছো, মধ্যবর্তী দূরত্বকে করছো হচ্ছে অর্ধেক, এই যে অর্ধেক, তাহলে হাফ। মধ্যবর্তী দূরত্ব কত করছো, হাফ। এবার মধ্যবর্তী দূরত্বের উপর কি আছে, স্কোয়ার, তাহলে এর উপরে কি দাও, স্কোয়ার দাও। এবার দেখো তো এখান থেকে কি আসে, উপরে 4 নিচে 1/4, তাহলে এই 4 উপরে চলে গেলে কত হবে, 16। তাহলে এই যে বল কত গুণ হবে, 16 গুণ হবে, বল কত গুণ হবে, 16 গুণ হবে। তাহলে এমসিকিউতে কিন্তু আমরা জাস্ট এইভাবে এই টেকনিক ফলো করতে পারি, এটা ফলো করলেই এমসিকিউতে কিন্তু আমাদের হয়ে যাবে। আশা করি সবাই ক্লিয়ার। চলো আমরা পরের ম্যাথে দেখি যে পরে আমাদের কি ম্যাথ আছে, এরপরে আমাদের কি ম্যাথ আছে। দেখো এই ম্যাথে কি বলতেছে, যে -40 পিকোকুলম এবং 20 পিকোকুলম মানের দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তাহলে দুইটা চার্জ, আমাদের কয়টা চার্জ, দুইটা, এই হচ্ছে আমাদের একটা চার্জ, এই হচ্ছে আমাদের একটা চার্জ। এবার এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বও কিন্তু তোমাকে দিয়ে দিছে। তাহলে ডি দেওয়া আছে, Q1 Q2 দেওয়া আছে, দুইটা চার্জ দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব। এবার বলছে চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে এই যে আরেকটা চার্জ, এই চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে 2 পিকোকুলম, 2 পিকো, এটা কিন্তু পিকো, 2 পিকোকুলম মানের একটি চার্জ স্থাপন করলে সেটির উপর লব্ধি বল নির্ণয় করো। লব্ধি বল, বল যেহেতু ভেক্টর রাশি, বল কি রাশি, ভেক্টর রাশি, এই যে বল ভেক্টর রাশি, আমরা সবাই এটা জানি, বলের মান আছে এবং কি আছে, দিক আছে। তাহলে বল ভেক্টর রাশি, তাহলে দুইটা ভেক্টরের যোগকেই আমরা কি বলি, লব্ধি বলি। আশা করি তোমরা বল অধ্যায়ে লব্ধি বল নির্ণয় করা শিখছো। তারপরেও আমি ছোট করে চলো তোমাকে একটু লব্ধি বল কিভাবে বের করতে হয় একটু শিখাই দেই, ছোট্ট করে একটু শিখাই দেই। তাহলে লব্ধি বল কিভাবে বের করি, দেখো ছোট্ট করে মনে করো এই হচ্ছে একটা বস্তু,
এই বস্তুর উপরে দুইটা বল ধরো ক্রিয়াশীল আছে, তাহলে এই দিকে মনে করো এই বস্তুর উপরে একটা বল ক্রিয়াশীল হচ্ছে 50 নিউটন, আর ঠিক বিপরীত দিকে এই বস্তুর উপর আরেকটা বল ক্রিয়াশীল ধরো 30 নিউটন বল ক্রিয়াশীল। আচ্ছা, তাহলে একটা বস্তুর উপরে যখন বিপরীত দিকে দুইটা বল ক্রিয়াশীল থাকে তখন বলো তো এই বস্তুটা কত বলের জন্য গতিশীল হয়? তাহলে এই বস্তু গতিশীল হবে লব্ধি বলের জন্য। এই বস্তু গতিশীল হবে কোন বলের জন্য? লব্ধি বলের জন্য, মানে যোগ, এই দুইটা বলের যোগ করতে হবে, লব্ধি বলের জন্য এই বস্তু গতিশীল হবে। তাহলে এই বস্তুটা গতিশীল হবে লব্ধি বলের জন্য। লব্ধি মানে কি? যোগ, এই দুইটা ভেক্টরের যোগ করতে হবে। বল কিন্তু ভেক্টর রাশি। আচ্ছা, তো সাধারণ যোগ না, ভেক্টরের যোগ সাধারণ বীজগণিতের নিয়মে হয় না, দিক সহ যোগ করতে হয়। কি সহ যোগ করতে হয়? দিক। তাহলে দেখো এই যে 50 নিউটন বল, এই দিকটাকে 50 নিউটন বল যেদিকে কাজ করতেছে এটাকে যদি আমরা পজিটিভ ধরি, ঠিক বিপরীত দিকে 30 নিউটন কাজ করতেছে, তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে এই দিকটা যদি ধনাত্মক হয় এই দিকটা কি হবে? ঋণাত্মক হবে। এই দিকটা কি হবে? ঋণাত্মক হবে। তাহলে আমরা দেখো লব্ধি বল যদি হিসাব করি তাহলে কি করব? দিক সহ, লব্ধি মানে কি? লব্ধি মানে যোগ, কিন্তু দিক সহ যোগ করতে হবে। তাহলে প্লাস 50 নিউটন দিক সহ, লব্ধি মানে যোগ, তাহলে প্লাস মাইনাস 30 নিউটন। এই যে মাইনাসটা এখানে কি বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে, মানে 50 নিউটনের বিপরীত দিকে 30 নিউটন। তাহলে এখান থেকে দেখো এই যে 50 প্লাস মাইনাসে মাইনাস 30, তাহলে কত হলো? এই যে 20 নিউটন। তাহলে এই বস্তুটা গতিশীল হবে 20 নিউটন বলের জন্য, 20 নিউটন বলের জন্য। এবার খেয়াল করো, এই বস্তু 20 নিউটন বলের জন্য গতিশীল হবে। কোন দিকে গতিশীল হবে? আমরা জানি যে বড় বলটার দিকে গতিশীল হবে। এইদিকে বল বেশি, বড় বলটার দিকে গতিশীল হবে। সেটা কিন্তু আমরা চিহ্ন দেখেও বলতে পারি। দেখো এই যে লব্ধি বলের সামনে কি সাইন আসছে? প্লাস সাইন আসছে। তুমি প্লাস ডিরেকশন কোনটাকে ধরছিলা? এই যে 50 নিউটন যেদিকে, তাহলে তুমি যেটাকে প্লাস ডিরেকশন ধরছিলা তোমার লব্ধি বলের সামনে দেখো প্লাস আছে, তাহলে এই বস্তুটা ওই প্লাসের দিকে গতিশীল। বস্তুটা কার দিকে গতিশীল? তুমি যে দিকটাকে ধনাত্মক ধরছিলা, তুমি কিন্তু চাইলে এটাকেও ধনাত্মক ধরতে পারতা, এটাকেও ধনাত্মক ধরতে পারতা। তো যাই হোক, দেখো তাহলে তোমার যে ব্যাপারটা এখানে মনে রাখতে হবে জাস্ট এই অধ্যায়ের ম্যাথ করার জন্য, একটা বস্তুর উপর দুইটা বল যখন বিপরীত দিকে কাজ করে, একটা বস্তুর উপর দুইটা বল যখন বিপরীত দিকে কাজ করবে তখন কি করতে হবে? এই যে বড় বল থেকে ছোট বল বিয়োগ করে দিতে হবে। দেখো এই যে বড় বল থেকে ছোট বল বিয়োগ করে দিলে আমরা কি পাচ্ছি? লব্ধি বল পাচ্ছি। বড় বল থেকে আমরা কি করব? ছোট বল বিয়োগ করে দিব, তাহলে কি পাবো? লব্ধি বল পাবো। এবার বস্তুটা কোন দিকে গতিশীল হবে? বড় বলটার দিকে। বস্তু কোন দিকে গতিশীল হবে? বড় বলটা যেদিকে বস্তু সেই দিকে গতিশীল হবে। এবার আরেকটা কেস আসবে, তোমার আরেকটা কেস থাকতে পারে। ধরো এই হচ্ছে বস্তু, এবার এই বস্তুর উপর এই দিকে একটা বল কাজ করতেছে 30 নিউটন, আরেকটা বল এদিকে কাজ করতেছে ধরো 20 নিউটন। তাহলে বলো লব্ধি বল কত হবে? দুইটা বল একই দিকে, তাহলে দুইটা বল যখন একই দিকে কাজ করবে তখন বস্তু গতিশীল হবে লব্ধি বলের জন্য। বস্তু গতিশীল হয় কার জন্য? বস্তু গতিশীল হয় লব্ধি বলের জন্য। তাহলে লব্ধি বল দেখো দুইটা একই দিকে, যখন দুইটা বল কোনো বস্তুর উপর একই দিকে কাজ করবে তখন লব্ধি হবে ওই বলদ্বয়ের যোগফলের সমান। তাহলে যে 30 যোগ 20 50 নিউটন, 50 নিউটন, 30 যোগ 20 50 নিউটন। তাহলে বস্তুটা যাবে কোন দিকে? দুইজন তো একই দিকে টানতেছে, বস্তু এই দিকেই যাবে, বস্তু ওই দিকেই যাবে। তাহলে তুমি জাস্ট এই দুইটা ইনফরমেশন যদি মাথায় রাখো এই অধ্যায়ের জন্য অন্তত, যে একটা বস্তুর উপরে দুইটা বল ক্রিয়াশীল যদি তারা একই দিকে হয় তাহলে লব্ধি কি হবে? তাদের যোগফলের সমান, তাদের যোগফলের সমান। এবং ওই বস্তুটা কোন দিকে যাবে? ওই দুইটা বল যেদিকে বস্তু ওই দিকেই যাবে। আবার একটা বস্তুর উপর দুইটা বল ক্রিয়াশীল কিন্তু বিপরীত দিকে, কিন্তু কি দিকে? বিপরীত দিকে। তাহলে লব্ধি কত হবে? বড় বল থেকে ছোট বলের বিয়োগ, বড় বল থেকে ছোট বলের বিয়োগ। বস্তু কোন দিকে যাবে? বড় বলের দিকে যাবে। কত বলে? লব্ধি বলে। বস্তু গতিশীল হবে কার জন্য? লব্ধি বলের জন্য। এবার চলো আমরা ম্যাথ দেখি এটা। তাহলে আমাদের কি বলতেছিল এখানে? আমাদের দেখো এখানে বলতেছে যে 40 পিকোকুলম, 40 পিকোকুলম, এই ধরো আমাদের 40 পিকোকুলমের একটা চার্জ, এই ধরো এখানে আমাদের 20 পিকোকুলমের আরেকটা চার্জ এখানে আছে, এই ধরো আরেকটা চার্জ এখানে আছে 20 পিকোকুলম। এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তাহলে এটা আমাদের প্রথম চার্জ, এটা আমাদের কি? এটা আমাদের প্রথম চার্জ। তোমরা দেওয়া আছে লিখবা, এই যে এখানে দেওয়া আছে লিখে যে প্রথম চার্জ Q1। দেখো মাইনাস আছে কিন্তু, -40 পিকোকুলম, তাহলে মাইনাস এই যে 40 পিকোকুলম। আচ্ছা এবার বলো তুমি যে দেওয়া আছে লিখবা, এই যে পিকো রাখলে হবে? পিকোকুলম না, কুলম রাখতে হবে। তাহলে কুলম করে ফেলো। 40 এই যে পিকো, প্রথম অধ্যায়ে উপসর্গ শিখে আসছি, পিকোর মান হচ্ছে 10^12। তাহলে প্রথম চার্জ -40 × 10^12 কুলম। এবার দ্বিতীয় চার্জ আমাদের দেখো, দ্বিতীয় চার্জ বলা আছে, তাহলে দ্বিতীয় চার্জ এইটা হচ্ছে আমাদের Q2, কত বলা? 20 পিকোকুলম, 20 পিকোকুলম। তাহলে 20 পিকো কত? 10^12,
এই যে 10^12 কুলম্ব। আচ্ছা, এবার খেয়াল করো এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। চার্জ দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব এইটা আমাদেরকে বলা আছে। তাহলে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র আমরা জানি, তাহলে মধ্যবর্তী দূরত্ব চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কিন্তু লিখবে, আমি বারবার বলতেছি দেওয়া আছে লিখে প্রথম চার্জ দ্বিতীয় চার্জ চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি দ্বারা দেখাই, এটা আছে 120 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে লিখে এটা লিখবা, এরপর এটাকে 100 দিয়ে ভাগ করো, কারণ সেন্টিমিটার তো আমরা ব্যবহার করতে পারবো না, আমাদের আন্তর্জাতিক একক ব্যবহার করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ দিলে এটা হবে 1.2 মিটার। সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে আমাদের কি করতে হয়, 100 দ্বারা ভাগ। এটা ভালো করে মাথায় রাখবে, এটা উল্টাপাল্টা করো অনেক স্টুডেন্ট। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যাবো 100 দ্বারা ভাগ, সেন্টিমিটার থেকে মিটারে যাবো 100 দ্বারা ভাগ। আচ্ছা, এবার বলছে চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে 2 পিকোকুলম্ব মানে একটা চার্জ বসাও। ভালো করে খেয়াল করো, এই যে চার্জ দ্বয়ের ধরো মধ্যবিন্দু এটা পি, আমি বললাম যে এই চার্জ দ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে এই চার্জ দ্বয়ের এই যে মধ্যবিন্দু পি, তাহলে এই যে পি বিন্দু হচ্ছে এই চার্জ দ্বয়ের মধ্যবিন্দু, অর্থাৎ এই যে এই কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব যত, এই কেন্দ্র থেকেও পি বিন্দুর দূরত্ব তত। মধ্যবিন্দু কি করে, সমান 2 ভাগে ভাগ করে। মধ্যবিন্দু কি করে, সমান 2 ভাগে ভাগ করে। এখন আমি যদি তোমাকে বলি তাহলে এখান থেকে পি বিন্দু, এই চার্জ থেকে পি বিন্দুর দূরত্ব কত, আর এই চার্জ থেকে পি বিন্দুর দূরত্ব কত বলো তো? মধ্যবিন্দু, তাহলে এই সংযোগ সরলরেখাটাকে সমান 2 ভাগে ভাগ করছে। এই পুরো দূরত্বটা কত ছিল, ডি বা 1.2। তাহলে বলো তো এই প্রথম চার্জ থেকে এই দূরত্বটা কত হবে? তাহলে প্রথম চার্জ থেকে এই যেগুলো দেওয়া আছে এগুলো কাজ সেরে ফেলবা তুমি। প্রথম চার্জ থেকে মধ্যবিন্দু পি এর দূরত্ব, মধ্যবিন্দু পি এর দূরত্ব, তাহলে দেখো এই দূরত্বটা কত হবে বলো, এই দূরত্বটা কত হবে? তাহলে এই পি ডি কে সমান 2 ভাগে ভাগ করছে, মধ্যবিন্দু না, মধ্যবিন্দু ঠিক মাঝখানে আছে, ডি কে সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে আমি এখান থেকে এইটুকুকে ডি1 বললাম। তাহলে এই যে ডি1 সমান হবে হচ্ছে ডি এর অর্ধেক, এই যে পুরোটা ডি এর অর্ধেক হবে এইটুকু। তাহলে ডি ছিল 1.2, তাহলে এটা এই যে 1.2 মিটার ভাগ হচ্ছে 2, তাহলে কত হলো 0.6 মিটার। একই কথা দ্বিতীয় চার্জ থেকেও একই হবে, দ্বিতীয় চার্জ থেকে মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটাকে ডি2 বলো, এটা বললা তুমি ডি2। তাহলে ডি2 সমান কত? তাহলে ডি2 সমান ওই 0.6 মিটার আসবে। তাহলে এই পি বিন্দু এটাকে সমান 2 ভাগে ভাগ করে দিচ্ছে। পি বিন্দু কি করছে, এই ডি কে সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে এই পাশে 0.6, এই পাশেও 0.6, দুইটা যোগ করলে কিন্তু আবার 1.2। আচ্ছা, এইটুকু সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার খেয়াল করো এই পি বিন্দুতে আমরা কি করছি, ওই যে 2 পিকোকুলম্ব মানের চার্জটা বসাইছি এখানে, এই যে 2 পিকোকুলম্ব মানের চার্জটা বসাইছি। ধরো এটা হচ্ছে কিউ, এটা কি কিউ, তাহলে এই যে 2 পিকোকে রাখবো না তো, 10^12 কুলম্ব। এই যে এই চার্জটা কোথায় বসানো আছে, এইখানে বসানো আছে, পি বিন্দুতে বসানো আছে এই চার্জটা। আচ্ছা, এবার এই চার্জটার উপরে লব্ধি বল নির্ণয় করতে বলছে। তাহলে লব্ধি বল মানে কি, এখানে একাধিক বল আছে, এই জায়গাটায় একাধিক বল আছে। এই একাধিক বল বের করে তারপর আমরা লব্ধি নির্ণয় করব। তাহলে আগে প্রথম কাজ হচ্ছে এই একাধিক বলটা বের করা, যে কোন কোন বল আছে সেই বলগুলোর ডিরেকশন বের করা। কেন ডিরেকশন লাগবে? ওই যে আমরা একটু আগেই শিখলাম, যদি বলগুলো একই দিকে হয় তাহলে আমরা যোগ করে লব্ধি বের করব, আর যদি বলগুলো বিপরীত দিকে হয় তাহলে বড়টা থেকে ছোটটা কি করব, বিয়োগ করব। তাহলে আমার তো দিক জানা লাগবে। এবার বলের দিক যদি আমি না জানি তাহলে কি আমরা বুঝতে পারবো যে এই বলগুলো যোগ করতে হবে না বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে? না। তাহলে বলের মান জানার সাথে সাথে এবার আমাদের কি করতে হবে, বলের মান জানার সাথে সাথে এবার কিন্তু আমাদের দিক বের করতে হবে। বলের মান জানার সাথে সাথে কি করতে হবে, দিক। তাহলে দেখো এখানে একাধিক যে বল আছে কার কার জন্য, ভালো করে খেয়াল করো। এই যে Q1 চার্জের জন্য বলো তো, Q1 চার্জটা এই চার্জটাকে কি করতেছে, আকর্ষণ করতেছে। এই যে Q1 চার্জ হচ্ছে -40 পিকোকুলম্ব, বা আমরা পিকোকে কুলম্ব করে ফেলছি। তাহলে Q1 চার্জ, এই যে এটা হচ্ছে Q1 চার্জ, এই Q1 চার্জ এই যে এখানে যে চার্জটাকে বসাইছো ওকে কি করতেছে, আকর্ষণ করতেছে। ওকে কি করতেছে, আকর্ষণ। কেন আকর্ষণ? এটা মাইনাস আর ওই 2 পিকোকুলম্ব চার্জটা কি প্লাস। তাহলে এই চার্জটাকে, এই যে এই চার্জের উপর আমরা লব্ধি বল হিসেব করব, এই চার্জটাকে এই যে প্রথম চার্জ এ কি করতেছে, আকর্ষণ করতেছে। কত বলে আমরা বের করব। আবার একইভাবে এই চার্জটা দেখো, এই চার্জটা এই যে Q2 এই চার্জটা হচ্ছে পজিটিভ। তাহলে Q2 এই চার্জটাকে কি করতেছে, এটা পজিটিভ চার্জ। তাহলে Q2 চার্জও পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে Q2 চার্জটা এই চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। কি করবে, বিকর্ষণ করবে। কত বলে আমরা বের করব। তাহলে দেখো এই দুইটা বল আগে আমরা বের করি, আর কোনো বল নাই। তাহলে এই চার্জটাকে আকর্ষণ করে, এই চার্জটাকে বিকর্ষণ করে। আসো আমরা বের করি বল দুইটা। তাহলে প্রথম বল দেখো এই যে Q1 চার্জের জন্য
কিউ চার্জের উপর ক্রিয়াশীল বল, আমরা কিউ চার্জ কোন দিকে যাবে সেটা কিন্তু ক্যালকুলেশন করব। কিউ চার্জ কোন দিকে যাবে, আমাদের কিউ চার্জের উপরে লব্ধি বল হিসেব করতে বলছে। তাহলে কিউ ওয়ান চার্জের জন্য কিউ চার্জের উপর ক্রিয়াশীল বল, উপর ক্রিয়াশীল বল, এইটা F1 হলে, এইটা F1 যদি হয়, এটাকে আমরা F1 ধরলাম, তাহলে F1 সমান সমান কি লিখতে পারি দেখো, কে। ভালো করে খেয়াল করো, তাহলে এই যে এই চার্জটা আর এই চার্জটার মধ্যবর্তী ক্রিয়াশীল বল বের করতেছি আমরা, Q1 আর Q, এটাকে কি বলছিলাম, Q1 আর Q। তাহলে Q1 এর জন্য এই যে Q চার্জ কত বল অনুভব করতেছে সেটা বের করতেছি। তাহলে উপরে বসবে এই যে Q1, এই যে Q1 Q। এবার Q1 থেকে এই যে Q এর দূরত্বটা কত, Q1 থেকে Q এর দূরত্ব কত, D1, তাহলে D1 স্কয়ার। দেখো এইটুকু ক্লিয়ার, এইটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে মান বসায় দিতে পারি। কে এর মান 9 × 10⁹, Q1 এর মান -40 × 10⁻12, এবার Q এর মান 2 × 10⁻12, D1 এর মান 0.6 এর উপরে স্কয়ার। এবার আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে দেখো মাইনাস থাকবে একটা, সামনে একটা কি থাকবে, অবশ্যই একটা মাইনাস থাকবে, এই যে মাইনাস। তাহলে এটা ক্যালকুলেশন করো, 9 × 10⁹, 40 × 10⁻12, 2 × 10⁻12, 2 × 10⁻12 ডিভাইডেড বাই 0.6 এর উপরে স্কয়ার, 0.6 এর উপরে কি আছে, স্কয়ার। তাহলে কত আসে, 2 × 10⁻12 নিউটন, এত আসে, আমাদের এত আসতেছে। আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট করে সাইড নোট দিতে হবে। কি সাইড নোট? এই যে সামনে ঋণাত্মক সাইন আছে, তাহলে ঋণাত্মক চিহ্ন কি বোঝায়, ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বোঝায়। ঋণাত্মক চিহ্ন কি বোঝায়, আকর্ষণ বোঝায়। এখানে একটা সাইড নোট দিবা তুমি, ঋণাত্মক চিহ্ন কি বোঝায়, আকর্ষণ বোঝায়। দেখো শেষ হয় নাই, আরেকটা লাইন লিখবো আমরা, ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বোঝায়। এবার খেয়াল করো, দিক কিন্তু এখনো লিখি নাই, দিক, এই যে ঋণাত্মক চিহ্নটাই দিক বোঝায়। ভেক্টর রাশির মান কখনো ঋণাত্মক হয় না, এই ঋণাত্মক চিহ্নটা বোঝাচ্ছে আকর্ষণ। আকর্ষণ মানে কি, ও যে কাছে টানতেছে, দিকটা বোঝাচ্ছে যে কোন দিকে টানতেছে ওকে। এবার তুমি এখানে একটু বিন্দু দিয়ে নাও দিকগুলোকে বোঝানোর জন্য। ধরো এই চার্জটা আছে এ বিন্দুতে, এই চার্জটা তো পি, আর এই চার্জটা আছে আমাদের বি বিন্দুতে। এবার দেখো এই যে F1, তাহলে এই যে ফাইনালি লাস্টে যে লাইনটা লিখবা যে F1, সুতরাং F1 মাইনাস আর লিখবা না, 2 × 10⁻12 নিউটন, জাস্ট মাইনাসটা বাদ দিয়ে দিলাম। এবার দিক লিখতে হবে, কারণ মাইনাস সাইনটা দিক বোঝাতো, তাহলে দিকটা আমি বাংলায় লিখবো। এবার কিভাবে লিখবো দেখো, তাহলে এই যে এত বলে আকর্ষণ করতেছে, তাহলে এই চার্জটাকে, এই Q1 চার্জটা এই যে পি বিন্দুর চার্জটাকে এত বলে আকর্ষণ করতেছে। তাহলে দেখো এই চার্জটা কোন দিকে যাবে বলো তো, এই চার্জটা কোন দিকে যাবে, ওকে আকর্ষণ করতেছে। তাহলে পি থেকে ওর কাছাকাছি আসবে না, আকর্ষণ করতেছে মানে যে সংযোগ সরলরেখা বরাবর কাছাকাছি আসবে না, আকর্ষণ করতেছে মানে সংযোগ সরলরেখা বরাবর ওর কাছাকাছি আসবে না, ওর কাছাকাছি আসবে। তাহলে দিকটা কি লিখবো, যে পি থেকে এ এর দিকে যাবে, পি থেকে এ এর দিকে যাবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, পি এ বরাবর। কি লিখতে পারি, এই যে পি এ বরাবর, তাহলে পি থেকে এর দিকে যাবে। এখন অনেকেই যেটা প্রশ্ন করে, স্যার এই চার্জটা যাবে না, প্রথম চার্জটা যাবে না? হ্যাঁ, প্রথম চার্জটাও যাবে, পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু আমাদেরকে প্রথম চার্জ কোন দিকে যাবে কিনা, প্রথম চার্জের উপর লব্ধি বল বা প্রথম চার্জ কোন দিকে গতিশীল হবে, এটা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করছে না, আমাদেরকে জিজ্ঞেস করছে এই যে পি বিন্দুর চার্জটার উপর লব্ধি বল কত। তাহলে প্রথম চার্জ কই যাচ্ছে যাক, আমি খুঁজবো যে পি বিন্দুর চার্জটা কোথায় যাইতেছে, পি বিন্দুর চার্জের উপর কতগুলো বল আছে। ঠিক আছে, তাহলে এই যে এত বল আছে কোন দিক বরাবর, পি এ বরাবর। কোন দিক বরাবর, পি এ বরাবর। তাহলে একটা বল কিন্তু আমরা পাইলাম। এবার চলো আরেকটা। একইভাবে Q2 চার্জ, এই যে এই চার্জের Q2 চার্জের জন্য একটা ক্রিয়াশীল বল আছে, সেটা হিসাব করি। যে আবার, এই যে আবার, তাহলে Q2 চার্জের জন্য Q চার্জের উপর ক্রিয়াশীল বল, Q চার্জের উপর ক্রিয়াশীল বল F2 হলে, তাহলে F2 কত হবে দেখো, এই যে F2 কে, এই যে Q2 আর Q এর মধ্যে বল হিসেব করতেছি, Q2 আর P বিন্দুর চার্জ মানে Q2 আর Q, তাহলে Q2, এই যে Q মধ্যবর্তী দূরত্ব কত, D2, তাহলে D2 স্কয়ার। এই যে মধ্যবর্তী দূরত্বকে আমরা D2 বলছিলাম। তাহলে এর মান বসাও, এই যে 9 × 10⁹, Q2 এর মান 20 × 10⁻12, Q এর মান 2 × 10⁻12,
ডিভাইডেড বাই 0.6 এর উপরে স্কোয়ার। তাহলে দেখি ক্যালকুলেশন করে কত আসে। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 20 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু 2 ইন্টু 10 ইনভার্স 12 ভাগ 0.6 এর উপরে স্কোয়ার। তাহলে এইটা আসছে আমাদের 1 ইন্টু 10 ইনভার্স 12 নিউটন। তাহলে দেখো এর সামনে কি আসছে পজিটিভ সাইন, তো পজিটিভ সাইনই তো আসার কথা, এইটাও প্লাস চার্জ এটাও প্লাস চার্জ, বিকর্ষণ করবে। তাহলে এই যে বলের সামনে পজিটিভ সাইন আসছে মানে এটা বিকর্ষণ বল। এবার দিকটা লিখতে হবে, কিন্তু দিক লিখতে হবে। তাহলে বলো এর দিক কোন দিকে, এই যে কমা দিয়ে দিক লিখবা। Q2 চার্জটা, এই যে কিউ চার্জ পি বিন্দুর যে চার্জ আছে তাই কি করতেছে বিকর্ষণ। বিকর্ষণ করা মানে কি কাছে টানা, বিকর্ষণ মানে কি কাছে টানা না, দূরে ঠেলে দেওয়া। তাহলে Q2 চার্জ, এই যে কিউ চার্জকে দূরে ঠেলে দিবে, দূরে দূরে যে ঠেলবে সংযোগ সরলরেখা বরাবর, কে বলছে কুলম্ব বলছে। তাহলে দূরে ঠেলে দিবে যে সংযোগ সরলরেখা বরাবর, তাহলে দূরে যাবে যে সংযোগ সরলরেখা বরাবর যাবে। তার মানে দেখো এই Q2 চার্জ, এই কিউ চার্জকে কার দিকে ঠেলবে, এর দিকে ঠেলবে। কার দিকে ঠেলবে, এর দিকে ঠেলবে। তাহলে আমি দিকটা কি লিখতে পারি যে কিউ চার্জটা পিতে আছে, Q2 চার্জটা তাকে এর দিকে ঠেলতেছে। তাহলে আমি দিক লিখবো যে পিতে আছে, যাবে কার দিকে, এর দিকে। এই বলে যাবে কার দিকে, এর দিকে। তাহলে পি এ বরাবর। এবার তুমি বলো দেখি, এই যে এই বলটাও পি এ বরাবর, এই বলটাও পি এ বরাবর, দুইটা বল একই দিকে না। তাহলে একই দিকে হলে লব্ধি বের করবো কিভাবে, যোগ, একটু আগে আমরা শিখছি। তাহলে সুতরাং এই যে মধ্যবিন্দু পিতে, এই যে মধ্যবিন্দু পিতে 2 পিকোকুলম চার্জের উপর লব্ধি বল, চার্জের উপর লব্ধি বল এফ, দুইটা একই দিকে না, দুইটাই পি এ বরাবর। তাহলে F1 প্লাস F2, তাহলে যোগ করে দাও। F1 এর মান ছিল 2 ইন্টু 10 ইনভার্স 12, F2 এর মান 1 ইন্টু 10 ইনভার্স 12। তাহলে কত হবে বলো তো, 3 ইন্টু 10 ইনভার্স 12 নিউটন, এত নিউটন। আচ্ছা এই যে লব্ধি বল এটা কোন দিকে, এর দিকে, পি এর দিকে, কারণ দুইটা তো একই দিকে। তাহলে লব্ধি কোন দিকে, ওই দিকেই। তাহলে এই লব্ধি বলটাও কার দিকে, এই যে পি এ বরাবর, পি এ বরাবর। অর্থাৎ এই যে লব্ধি বলটা কোন দিকে কাজ করতেছে, তাহলে লব্ধি বলটার মান এত, তার লব্ধি বলটা কোন দিকে, এর দিকে। এর দিকে মানে কি, এই যে Q1 এর দিকে, এর দিকে মানে কি, এতে কে আছে, Q1 আছে, মানে এই যে 40 - 40 পিকোকুলম চার্জটা আছে। তাহলে এই বস্তুটার উপর লব্ধি বল, এই যে লব্ধি বলের মান এইটা, দিক কোন দিকে, -40 পিকোকুলম চার্জের দিকে। অর্থাৎ এত বলে -40 পিকোকুলম চার্জ, -40 পিকোকুলম চার্জের দিকে সে গতিশীল হবে। এই চার্জটা কিউ বিন্দুতে যে চার্জটা রাখা আছে, এই চার্জটা এত বলে কার দিকে গতিশীল হবে, এর দিকে। এতে কি আছে, -40 পিকোকুলম চার্জ আছে। তাহলে এই কিউ বিন্দুতে আমরা যে চার্জটা রাখছি, অর্থাৎ 2 পিকোকুলম যে চার্জটা, এই চার্জটা -40 পিকোকুলম চার্জের দিকে গতিশীল হবে, কত বলে, এত বলে। তাহলে তোমাকে কিন্তু এখানে লব্ধি বল না বলে এটাও প্রশ্ন করতে পারতো যে এই চার্জটা কোন দিকে কত বলে গতিশীল হবে, এই চার্জটা কোন দিকে কত বলে গতিশীল হবে। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। এই চার্জটাই যে এত বলে বস্তু গতিশীল হয় লব্ধি বলের জন্য কোন দিকে, পি এ বরাবর। তাহলে পি এ বরাবর মানে কি, এই যে পিতে ছিল, এটা মধ্যবিন্দু পিতে ছিল, এর দিকে যাবে। এর দিকে কে আছে, এই চার্জটা। তাহলে তুমি লিখে দিবা যে মধ্যবিন্দু থেকে এইটা -40 পিকোকুলম চার্জের দিকে গতিশীল হবে, কত বলে, এত বলে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। ঠান্ডা মাথায় যদি ম্যাথটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, কিন্তু আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। আশা করি তোমরা সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। এরপরের ক্লাসে আমরা এখান থেকে আরো কিছু ম্যাথ করব। এরপরে আমরা পরবর্তী যে টপিকগুলো আছে, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, নেক্সট ক্লাসে আমরা পড়ব। তো তোমরা ক্লাসটা ভালো মতো দেখবা। কোথাও যদি একটু সমস্যা থাকে কমেন্টে জানাবা, অথবা তুমি ওই জায়গাটা আরেকটু বারবার দেখবা, বাসায় একটু ম্যাথগুলো খাতায় প্র্যাকটিস করবা। বিশেষ করে ক্যালকুলেশন হাতে করবা। তোমরা কিন্তু পরীক্ষার খাতা যখন আমরা দেখি সবাই ক্যালকুলেশন ভুল করে, সূত্র সবাই লিখে, ক্যালকুলেশনে সবার ভুল হয়। ঠিক আছে, ক্যালকুলেশনটা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলেই কিন্তু তুমি ফিজিক্সে ভালো করতে পারবা। থিওরিগুলো সুন্দর মতো আগে পড়বা, লেকচার 1 লেকচার 2, এরপরে কিন্তু তুমি ম্যাথগুলো সুন্দর মতো বাসায় প্র্যাকটিস করবা। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে লেকচার 4-এ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।